হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের চ্যাপ্টার 11। সেটি হচ্ছে ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। সো চলো শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে যে কি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় বেসিক্যালি। এখন তুমি যদি তোমার দৈনন্দিন জীবনের দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সব থেকে বেশি যে জিনিসটা এনগেজ করে সেটি হচ্ছে আইসিটি কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কিভাবে? প্রথমত সব থেকে কমন যে উদাহরণ সেটি হচ্ছে মোবাইল ফোন। তার পাশাপাশি দেখো আজকে আমরা হচ্ছে একটা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু হচ্ছে আইসিটি কিংবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির একটা অবদান। সো এক্ষেত্রে ব্যবসাটা কখন ইনক্লুড হয়? যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ফিচার্স তুমি ব্যবসার সাথে রিলেট করবে, সেটি হোক তোমার মার্কেটিংয়ের ক্ষেত্রে কিংবা তোমার ইনফরমেশন ফ্লো বা ইনফরমেশন সার্চ। সো সেই ক্ষেত্রে যখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মতো ব্যাপারটিকে তোমার ব্যবসায়ের আওতাভুক্ত করবে, তখন তাকে আমরা বলছি ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। সো এটি দেখো, প্রথমত এই প্রযুক্তির সহায়তা গ্রহণ করে আমরা কি কি করতে পারি? তথ্য সংগ্রহ করতে পারি, ইনফরমেশন কালেক্ট করতে পারি। দেখো, যখন তুমি তোমার একটা কারেন্ট মার্কেট সিনারিওতে তুমি যদি চিন্তা করতে চাও, সেক্ষেত্রে তোমার একটা ইনফরমেশন লাগবে। সেটি সার্চ করার জন্য তোমার কাছে অপশন কী কী আছে? প্রথমত গুগল আছে, গুগলে তুমি যে কোনো কিছু এনি টাইম সার্চ করতে পারো। তার পাশাপাশি এখন চ্যাট জিপিটি, ডিপসিক, এগুলো খুবই কমন কিছু এআই টুলস। এআই এর মধ্যে আমরা যদি কোনো একটা ইনপুট দিয়ে থাকি, সেটি জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই অটো জেনারেটেড কিছু ভালো আউটপুট আমাকে বা আমার সামনে তুলে ধরছে। এখন তুমি সেটিকে চাইলে আবার রিজেনারেট করতে পারো। তুমি এক্স্যাক্ট যেভাবে চাচ্ছ সেভাবে কিন্তু এআই বা তথ্য প্রযুক্তি তোমাকে ওই সহায়তা বা ওই সহায়তার প্রোভাইড করছে, ওই সার্ভিসটা দিচ্ছে। দেখো এর মধ্যে কি কি আছে? তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণের মধ্যে কি আছে? যেমন আজকাল আমরা অনেক ধরনের মেশিনারিজ ইউজ করি, সেই মেশিনারিজগুলোর মাধ্যমে আমাকে কোনো না কোনোভাবে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমার প্রসেসিং করতে হয়। যেমন আজকাল অনেক বড় বড় যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, ইউনিলিভার, তারপর হচ্ছে তুমি যদি বাংলাদেশের প্রাণ ইন্ডাস্ট্রির কথাও চিন্তা করো, তারা তাদের প্রোডাকশনের যে ব্যাপারটি সেটিতে কিন্তু অনেক বেশি মেশিনারিজ ইউজ করেছে বা অনেক বেশি মেশিনারিজ তারা ইনক্লুড করেছে, যেটি আলটিমেটলি কী করেছে? যারা এমপ্লয়ি আছে তাদের শ্রম বাঁচিয়েছে, অর্থ সাশ্রয় করেছে, প্রোডাক্টিভিটি লেভেল ইনক্রিজ করেছে। সো সব কিছু মিলিয়ে এর ওভারঅল ভালো একটা আউটকাম কিংবা একটা পজিটিভ আউটকাম আমরা এক্ষেত্রে দেখতে পাই। তার পাশাপাশি সংরক্ষণের ক্ষেত্রে কি হতে পারে? যেমন আজকাল হিমাগারে অটোমেটেড সিস্টেম চালু আছে। তারপর হচ্ছে পরিবর্তন, তোমার প্রোডাক্টের যে আউটলাইন, সেই আউটলাইনটা যদি তুমি এআইকে দাও এবং বলো যে এক্ষেত্রে কি কি সমস্যা আছে আমাকে এগুলো ফাইন্ড আউট করে দাও, এআই কিন্তু সেই অনুযায়ী তোমার প্রোডাক্টের যদি কোনো স্ট্র্যাটেজি বা কৌশলগত ভুল থাকে, সেই ভুলটা সে ইজিলি ফাইন্ড আউট করে এবং তোমার সামনে উপস্থাপন করে। তার পাশাপাশি তুমি সেই ভুলটা কিভাবে শুধরে নিতে পারো তারও অনেকগুলো সলিউশন দেখায়। দেখো, এই সব কাজ করে থাকে হচ্ছে তথ্য প্রযুক্তি। এর মাধ্যমে কি হয়? কোনো প্রতিষ্ঠান প্রতিদিনের সংগঠিত লেনদেন, এই যে আমাদের ডেইলি অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশানগুলো হয়, হিসাবগুলো হয়, সেই হিসাবগুলো তুমি যদি ম্যানুয়ালি করতে যাও তাহলে তোমার একজন অ্যাকাউন্ট্যান্ট লাগছে। পাশাপাশি হচ্ছে এগুলা প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা করে করা অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক বেশি শ্রম সাপেক্ষ ব্যাপার। সো তোমার সময় এবং শ্রম এই দুইটা ব্যাপারকে হচ্ছে এক্ষেত্রে এই টেকনোলজি রিডিউস করে। তার পাশাপাশি দেখো, অতি সূক্ষ্মভাবে হিসাব সংরক্ষণ করা যায়। বর্তমানে তুমি মার্কেটিংয়ের কথা যদি চিন্তা করো, ই মার্কেটিং কিন্তু আমাদের মার্কেটিংয়ের কনসেপ্টটাকেই আলাদা একটা লেভেলে নিয়ে গেছে। এখন মার্কেটিং আর আগের মতো নেই। তুমি অনেক কম সময়ের মধ্যে অতি দ্রুত অনেক বেশি কাস্টমার এনগেজ করতে পারছো এই ই মার্কেটিং কিংবা হচ্ছে অনলাইন মার্কেটিং, যার মাধ্যমে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে আমরা বলে থাকি, যেমন ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব। এর মাধ্যমে আমরা যে অ্যাডভার্টাইজগুলো দেখতে পাই, এইগুলো মূলত হচ্ছে আমার ই মার্কেটিংয়ের কারণেই হয়। তার পাশাপাশি কি আছে? অনলাইন ব্যাংকিং আছে, এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ, এই সব কিছু কিন্তু এখন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে হয়। তারপর হচ্ছে ইলেকট্রনিক টেন্ডার, ই গভর্নেন্স, ই কমার্স, ই বিজনেস, ই মার্কেটিং, ই রিলেটিং, এই সবগুলোই হচ্ছে ইলেকট্রনিক উপায়ে কোনো না কোনোভাবে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে করা হয়। তার পাশাপাশি ই টিকেটিং, এই যে তুমি এখন মনে করো হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, তুমি জাস্ট বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটা আছে সেখানে লগ ইন করলে এবং একটা টিকিট পারচেস করলে, তোমাকে আর আলাদা করে হচ্ছে ওই স্টেশনে গিয়ে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিট কালেক্ট করতে হচ্ছে না। সো তোমার হয়রানি ক্ষেত্রে অনেকটাই কমে গিয়েছে তথ্য প্রযুক্তির প্রভাবের কারণে। তার পাশাপাশি দেখো, এই বিষয়াবলী আমাদের মতো সাধারণ
মানুষের কাছেও অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান আগামীতে কী কী ধরনের বিক্রয় কৌশল গ্রহণ করবে, সেলিং স্ট্র্যাটেজিস, তার পাশাপাশি ভবিষ্যৎ বিক্রয়ের অবস্থা কী হবে, ফিউচারে আমার সেলিং যে ক্যাপাবিলিটি সেটি কীরকম হতে যাচ্ছে, এবং ক্রেতার আচরণ কেমন হবে, আমার কাস্টমাররা আমার সাথে কোন ধরনের আচরণ রাখছে, তাদের ডিমান্ডের মধ্যে কী কী চেঞ্জেস আসতে পারে, এই সব কিছুই কিন্তু তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রণ করে। এই যে আমি তোমাকে একটা এআই এর কথা বললাম না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মাধ্যমে তুমি জাস্ট সেকেন্ডের মধ্যে একটা বিজনেস মডেল জেনারেট করে ফেলতে পারো। ওই বিজনেস মডেলটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবা সেই সম্পর্ক প্রপার একটা গাইডলাইন তোমাকে এআই প্রোভাইড করছে। সো আলটিমেটলি চিন্তা করে দেখো, তুমি যদি জাস্ট এখানের মধ্যে তুমি তোমার এই ব্যবসাটা কারেন্টলি তোমার কাছে যে বিজনেসটা আছে সেটা টোটালটার একটা সামারি দাও এবং বলো যে ফিউচারে এটার উপর কি কি ইম্প্যাক্ট আসতে চলেছে। এটা কিন্তু তোমাকে এআই ভালো মতো ওইটাকে রিসার্চ করে বা কারেন্ট মার্কেট কন্ডিশন, ফিউচার মার্কেট কন্ডিশন, ইনফ্লেশন, তারপর হচ্ছে জনগণের ডিমান্ডের মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে সব কিছুকে ভালো মতো মেজার করে তোমাকে একটা ভালো রিভিউ দিবে এবং আলটিমেটলি বলবে যে কী কী কৌশলগত পরিবর্তন দরকার যাতে ইন ফিউচার তোমার বিজনেসটা সাস্টেনেবলি রান করতে পারে মার্কেটে। সো সব কিছুতেই কিন্তু আমার টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি দেখো, এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কোন জায়গায়। প্রথমত হচ্ছে লক্ষ্যার্জন। তোমার লক্ষ্য যদি হয় মার্কেটের মধ্যে সাস্টেনেবিলিটি এনশিওর করা এবং দীর্ঘদিন ধরে বা অনেক সময়ের জন্য তোমার ব্যবসাটাকে সফলভাবে পরিচালনা করা, সেক্ষেত্রে তোমাকে তথ্য প্রযুক্তি কী কী সহায়তা দিচ্ছে। প্রথমত ই মার্কেটিংয়ের একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ই মার্কেটিংয়ের মাধ্যমে তুমি ইজিলি অ্যাডভার্টাইজিং করতে পারছো, অনেক বেশি কাস্টমারের কাছে তোমার প্রোডাক্টটা রিচ হচ্ছে। তার পাশাপাশি কি হচ্ছে, ই রিটেলিং করতে পারছো। রিটেলিংয়ের কাজটা আগে যদি তুমি ম্যানুয়ালি করে থাকতে, সো সেক্ষেত্রে তোমাকে অনেক সময় দিতে হতো, অনেক শ্রম দিতে হতো, সেই ব্যাপারটি এখন অনেক কমে গেছে। তার পাশাপাশি তোমার এখানে যে গভর্নেন্স বা নজরদারি কিংবা সব কিছু আলটিমেটলি কন্ট্রোলড একটা সিস্টেমের মধ্যে হবে যেটা আবার অটোমেটেড। এটা পরিচালনা করার জন্য তোমাকে আলাদা করে কোনো এমপ্লয়ি নিয়োগ দিতে হবে না। সো এর মাধ্যমে কিন্তু লক্ষ্যার্জনটা হয়। যোগাযোগ ব্যয় হ্রাস, এই যে আমি বললাম যোগাযোগ ব্যয়টা কীভাবে হ্রাস হচ্ছে। তুমি একটা রিটেলারের কাছে যাওয়ার জন্য তোমাকে হচ্ছে প্রথমত ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তার পাশাপাশি এর মধ্যে অন্য আরও অনেকগুলো এক্সট্রা খরচ নিহিত। তার পাশাপাশি তুমি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছ, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো অ্যাকিউরেট জায়গায় পৌঁছানোর জন্য তোমার সেখানেও কিন্তু একটা ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হচ্ছে। সো এই যোগাযোগ ব্যয় কিংবা হচ্ছে কমিউনিকেশন কস্ট, মনে করো তুমি একটা কমিউনিটিকে এনগেজ করতে যাচ্ছ, এখন সেই কমিউনিটির কাছে পৌঁছানোর সব থেকে সহজ মাধ্যম এখনকার পরিস্থিতিতে চিন্তা করলে কিন্তু তথ্য প্রযুক্তি কিংবা হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, এই সোশ্যাল মিডিয়াগুলো। সো তাদের কাছে পৌঁছানোর সব থেকে ইজি এবং কম সময়ের মধ্যে ইফেক্টিভিটি এবং এফিসিয়েন্সি লেভেল এনশিওর করার মাধ্যমে তুমি পৌঁছাতে পারবা কীভাবে, তথ্য প্রযুক্তির সাহায্যে। তারপর হচ্ছে তথ্য বিনিময়। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য দরকার, সেটি হয়তো বা আমার কাছে নেই, এখন এই জায়গা থেকে যে 1000 কিলোমিটার দূরে আছে অন্য একটা দেশে, তার কাছে ওই ইনফরমেশনটা আছে এবং তার কাছে আমার কাছ থেকে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন থাকতে পারে। এখন আমরা দুইজন যদি ইনফরমেশন এভাবে এক্সচেঞ্জ করি, আলটিমেটলি কি হচ্ছে, সেও উপকৃত হচ্ছে, আমিও উপকৃত হচ্ছি। সো তথ্য বিনিময়ের ব্যাপারটি ওখানে চলে আসছে। এরপর হচ্ছে কর্মীর দক্ষতা বৃদ্ধি। একজন কর্মী সে যদি ম্যানুয়ালি কাজ করতে যায় সেক্ষেত্রে কিন্তু তার ভুল হবার অনেক বেশি চান্সেস থাকে। এখন তাকে যখন পর্যাপ্ত ট্রেনিং প্রোভাইড করা হয়, যখন সে দক্ষ হয়ে ওঠে, পাশাপাশি যখন সে হচ্ছে এই আইসিটি রিলেটেড বা তথ্য প্রযুক্তি রিলেটেড টুলসগুলো ইউজ করতে থাকে, তখন আলটিমেটলি সে নিজেকে অটো আপডেট করে। আমরা জানি কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এখন এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে যে এই অ্যাডভান্সমেন্টের সাথে তুমি যদি নিজেকে আপডেটেড না রাখো, আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে তুমি মানিয়ে চলতে সমস্যা ফেস করবা। ভবিষ্যতে ওই সিচুয়েশনের সাথে ওই যে চেঞ্জিং ট্রেন্ড, এটার সাথে খাপ খাইয়ে নিতেই তোমাকে সব থেকে বেশি বড় প্রবলেমটা ফেস করতে হবে। তারপর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই যে আমি তোমাকে বললাম, তুমি তোমার হোল বিজনেস মডেলটা যদি এআইকে দাও, এআই তোমাকে সুন্দর একটা সামারি দিচ্ছে। তার পাশাপাশি তুমি যদি বলো যে এই বিজনেসটা যদি আমি সাস্টেনেবলি রান করতে চাই মার্কেটে, তখন আমাকে কী কী কৌশল নিতে হবে, তখন এআই তোমাকে আলটিমেটলি সাজেশনসগুলো প্রোভাইড করে। এআই এর কথা যদি বাদও দাও, তুমি কিন্তু হচ্ছে গুগলে এমন অনেক রিলেটেড বা সিমিলার মার্কেট
বা তোমার এই যে ব্যবসা বা বিজনেস, এই টাইপের আরও অনেক কেসেস তুমি দেখতে পাবা। সো ওই কেসগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, তখন তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবা যে তোমার কেসের মধ্যে কোন কোন ফল্টটা আছে, এবং তুমি ওই ফল্ট বা ওই ভুলটা আইডেন্টিফাই করতে পারলে ডেফিনেটলি সেটি সলিউশনের জন্য ভালো কিছু সাজেশন বা ভালো কিছু স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবে। সো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এর মাধ্যমে সম্ভব হয়। তারপর কার্য সন্তুষ্টি বিধান, আমি যে কাজ করছি সেই কাজটি করে আমি স্যাটিসফাইড কিনা। এই যে দেখো, যোগাযোগ, দলীয় সমঝোতা এবং সহযোগিতার লাভ যথেষ্ট সহায়তা করে থাকে এক্ষেত্রে, এবং যা প্রযুক্তির সংস্পর্শে আরও নির্ভরশীল এবং বিশ্বস্ত। দেখো, আমার বিজনেসটা রান করার ক্ষেত্রে তো হচ্ছে অনেকের অবদান আছে। আমি একা একজন তো হচ্ছে এত ভালোভাবে কিংবা তো মাস বা বৃহত্তর পরিসরে হচ্ছে আমার ব্যবসাটা হয়তো বা পরিচালনা নাও করতে পারি। সেক্ষেত্রে আমার রিটেলারের সাথে ভালো একটা যোগাযোগ রাখতে হবে, আমার যারা কাস্টমার্স আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, যারা প্রোডাকশন লেভেলে কাজ করছে তাদের সাথে হচ্ছে আমার ভালো একটা কমিউনিকেশন থাকতে হবে। সো এই যোগাযোগ ব্যাপারটা যার মাধ্যমে সব থেকে বেশি ইফেক্টিভলি হয়ে থাকে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি। সো তথ্য প্রযুক্তি যখন হচ্ছে এখানে বেস্ট, বা আমি যদি বলতে পারি সর্বশ্রেষ্ঠ একটা যোগাযোগের মাধ্যম আমাকে এনে দিচ্ছে, তার মাধ্যমে আলটিমেটলি কার্য সন্তুষ্টি হচ্ছে। যখন আমি যখন ইচ্ছা তখন যে কোনোভাবে বা যে কোনো অবস্থান থেকে আমার গ্রাহকের কাছে হচ্ছে আমার সাথে একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে, পাশাপাশি যে আমাকে সরবরাহ করছে র মেটেরিয়ালস তার সাথেও আমার ভালো একটা কানেকশন থাকছে, যারা আমার অধীনে কাজ করছে আমার কর্মী বা শ্রমিক তাদের সাথে আমার ভালো একটা বন্ডিং থাকছে, যেটি আলটিমেটলি তথ্য প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হচ্ছে, তখন আলটিমেটলি কার্য সন্তুষ্টি নিশ্চিত হয়। তারপর তথ্য অনুসন্ধান এবং গবেষণা, এই যে আমি মার্কেট রিসার্চের কথা বললাম যে কারেন্ট মার্কেট কন্ডিশন কীরকম, সেই মার্কেট কন্ডিশন সম্পর্কে তোমার হাতে যত বেশি ডাটা থাকবে তুমি তত বেশি শক্তিশালী। দেখো, এই ডাটা কিংবা তথ্যকে বলা হয় আধুনিক সমাজের কিংবা আমাদের এই আধুনিক যুগের সব থেকে বড় হাতিয়ার। যার কাছে যত বেশি তথ্য প্রযুক্তি কিংবা যত বেশি ডাটা সোর্স আছে অ্যাভেলেবল, সে তত বেশি শক্তিশালী হিসেবে বিবেচিত হয়। এখন তোমার কাছে ওই ইনফরমেশন ফ্লোটা কতটুকু বা ওটা কতটুকু ইফেক্টিভলি তুমি ইউজ করতে পারছো তোমার বিজনেস মডেলের মধ্যে, সেটি তোমার আলটিমেট সাকসেসটা এনে দিচ্ছে। সো দেখো, এই তথ্য প্রযুক্তির মাধ্যমে তুমি চাইলে যে কোনো সময় যে কোনোভাবে মার্কেট রিসার্চ করতে পারো, ওই অনুযায়ী তুমি ডিসিশন নিতে পারো যে কি এখন মার্কেটে ডিমান্ড কত, এই ডিমান্ডটা ইন ফিউচার কতটুকু ফ্লাকচুয়েট করবে বা কতটুকু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা তুমি আলটিমেটলি উপলব্ধি করতে পারবে এই মার্কেট রিসার্চের মাধ্যমে। আর মার্কেট রিসার্চটা হচ্ছে কিসের ভিত্তিতে, এই তথ্য প্রযুক্তি কিংবা হচ্ছে ইনফরমেশনের ভিত্তিতে, যেটি আলটিমেটলি আইসিটি তোমাকে এনে দিচ্ছে। তারপর হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা। অনানুষ্ঠানিক সম্পর্কটা কিভাবে হয় দেখো, সচরাচর প্রযুক্তি নির্ভর অনানুষ্ঠানিক যোগাযোগই এই সম্পর্ক সৃষ্টিতে সহায়তা করে থাকে। এই যে আমি বললাম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে আমরা অনেকজন মানুষের সাথে কানেক্টেড হই। এখন নতুন নতুন এই মানুষগণের বা এই মানুষগুলোর সাথে যখন তুমি কানেক্টিভিটি বিল্ড আপ করছো, তখন আলটিমেটলি দেখা যাবে যে কি তারা যে বিজনেস প্রসেসের সাথে যুক্ত, সেই বিজনেস প্রসেসে তারা কি কি স্ট্র্যাটেজি ফলো করেছে, কিংবা তুমি যদি সেই মানুষগুলোর কথাও না চিন্তা করো, তোমার যারা কর্মী কিংবা হচ্ছে তোমার অধীনে যারা কাজ করছে কিংবা যার কাছ থেকে তুমি তোমার পণ্যের র মেটেরিয়ালস নিচ্ছ, তাদের সাথে রেগুলারলি তুমি আপডেটেড থাকতে পারবে। তাদের কোনো এস্টাবলিশমেন্ট কিংবা হচ্ছে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো বাস্তবায়নে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো ডিফিকাল্টিস তারা ফেস করছে কিনা, সেটি তুমি ইজিলি হচ্ছে তাদের সাথে কানেক্টেড থাকার মাধ্যমে আপডেটেড থাকতে পারবা। এই তাদের কাছ থেকে তুমি রেগুলার ইনফরমেশন নিতে পারবা। তারপর হচ্ছে রেগুলার কতটুকু অগ্রগতি হচ্ছে, অ্যাডভান্সমেন্ট লেভেল কতটুকু হচ্ছে, সেটি সম্পর্কে তুমি ভালো একটা আইডিয়া নিতে পারবা। সো এই ব্যাপারটা আইসিটির মাধ্যমে হয়। তারপর প্রচার বা পাবলিসিটি কীভাবে বললাম, ই মার্কেটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে, যার মাধ্যমে আমি অলমোস্ট 100% আমার কাস্টমার এনগেজমেন্ট এনশিওর করার মতো ক্ষমতা এটি রাখে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা অনলাইন মার্কেটিং বা ই মার্কেটিং আমার তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য একটা অবদান। তারপর আসে হচ্ছে কার্যক্ষেত্রে অতিরিক্ত সুবিধা, এক্সট্রা বেনিফিট ইন ওয়ার্ক প্লেস কীভাবে হতে পারে। দেখো, এই মোবাইল ফোনটা কিন্তু আমাদের আলটিমেটলি পুরো দুনিয়াটাকেই হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা যখন যেভাবে চাই যে কোনো কারোর সাথে কানেক্টেড হতে পারি। সো কার্যক্ষেত্রে যখন তুমি একটা কাজ করছো, সেই কাজের মধ্যে যখন হচ্ছে তুমি আলটিমেটলি প্রবলেম ফেস করবা, তখন ডেফিনেটলি তোমার সলিউশন লাগবে। এখন ওই সলিউশনের মধ্যেও তোমাকে নিশ্চিত করতে হবে যে কি তোমার সমস্যাটা সমাধানের জন্য তুমি যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছ, সেই স্ট্র্যাটেজিগুলো বা সেই কৌশলগুলো কার্যকর কিনা। সো সেটি সম্ভব হবে কখন, যখন তোমাদের মধ্যে ভালো একটা কানেক্টিভিটি থাকবে। সেই কানেক্টিভিটিটা হচ্ছে হচ্ছে কি কিসের মাধ্যমে, ইন্টারনেট
বা হচ্ছে এই তথ্য প্রযুক্তি যার অবদান হচ্ছে আলটিমেটলি ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সেই সব কিছুই। সো কর্মক্ষেত্রে এটি আমাকে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস দিচ্ছে কি, আমি এখন একটা প্রবলেম ফেস করছি, এই বিষয়ে যে এক্সপার্ট তার সাথে আমি যে কোনো মোমেন্টে কানেক্ট করতে পারছি এবং সে আমাকে এই ব্যাপারে সাজেশন প্রোভাইড করছে। তারপর দেখো তথ্যের আদান প্রদান কিংবা হচ্ছে ইনফরমেশন সেন্ডিং অ্যান্ড রিসিভিং। এই যে আমি বললাম যে আমার এখন একটা ইনফরমেশন দরকার, সেটা হয়তো বা অ্যাভেলেবল আছে হচ্ছে আমার থেকে যে 1000 কিলোমিটার দূরে অন্য একটা দেশে আছে তার কাছে, তখন হয়তো বা তার কাছে আমার দেশের একটা ইনফরমেশন দরকারি হতে পারে। এভাবে আমরা যখন একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করব, মিউচুয়ালি আমরা দুজনেই কিন্তু বেনিফিটেড হচ্ছি। তারপরে দেখো অনলাইন মিডিয়া। অনলাইন মিডিয়া বলতে আমি সোশ্যাল মিডিয়াগুলোর কথাই বারবার বলবো, সেগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব। এইগুলোর মাধ্যমে কি হয় আলটিমেটলি, আমি যদি কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই, সেটি যখন আমরা হচ্ছে টিভির মাধ্যমে করি, দেখো টিভিটাও কিন্তু হচ্ছে একটা তথ্য প্রযুক্তি। সো সব কিছুতেই আইসিটি কোনো না কোনোভাবে রিলেটেড। তুমি আইসিটিকে বাদ দিয়ে তোমার এই মার্কেটিংয়ের কোনো পলিসি ডেভেলপমেন্ট করতে পারবে না। আজকালকার যুগে তুমি চাইলে লিফলেট দিয়ে কিংবা পোস্টার ছাপিয়ে মানুষজনের কাছে যত বেশি রিচ পাবা না, তার চেয়ে 1000 গুণ বেশি রিচ পাওয়া এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা হচ্ছে অনলাইন মিডিয়ার মাধ্যমে। এরপর আসে হচ্ছে কলকারখানায় ব্যবহার। যেমন কলকারখানায় কীভাবে ব্যবহারটা হতে পারে, আজকাল অনেক রোবট চলে এসেছে যারা অটোমেটেড এবং তাদের যে ভুল হওয়ার টেন্ডেন্সি সেটি নিয়ার টু জিরো, মানে প্রায় শূন্য বলা চলে তাদের ভুল হওয়ার যে হার। সো সেক্ষেত্রে তুমি যখন ম্যানুয়ালি কাজগুলো করতে যাও, তোমাকে ডেফিনেটলি সেখানে অনেক বেশি এমপ্লয়ি নিয়োগ করতে হচ্ছে। এই এমপ্লয়িগুলোকে এক্সট্রাভাবে হায়ার করা, তাদের যে বেতন বা ফ্যাসিলিটি দেওয়া কিংবা হচ্ছে তাদের যে স্যাটিসফ্যাকশন লেভেল সেটিকে এনশিওর করা, এই ক্ষেত্রে তোমাকে অনেক বেশি কস্ট বিয়ার করতে হচ্ছে। যখন তুমি সেগুলো হচ্ছে অটোমেটেড ওয়েতে করতে যাবা কিংবা যখন তুমি সেখানে রোবটকে নিয়ে আসবা, সো সেটি আলটিমেটলি কী করছে, কম এমপ্লয়ি লাগছে আমার অর্গানাইজেশনে নাম্বার ওয়ান, তুমি ওই কম এমপ্লয়িকে রিপ্লেস করছো রোবট দ্বারা, যেটি আরও ভালো ফাংশন করে, ভুলের পরিমাণ কম, এবং যেটি আলটিমেটলি আমার প্রোডাক্টিভিটি লেভেলটাকে বেশি রাখছে এবং ভালো মানের ভালো কোয়ালিটি সম্পন্ন আউটপুট আমার কাছে এনে দিচ্ছে। এক্ষেত্রে একটা রং কনসেপ্ট হতে পারে কোনটা, কর্মসংস্থান হারানোর যে ব্যাপারটা, যে ওই জায়গায় ম্যানুয়ালি যারা কাজ করতো এখন তাদের কি হবে। তুমি সেক্ষেত্রে আরেকটা তাদের জন্য সুবিধা সৃষ্টি করতে পারো, যে কি তুমি তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে পারো তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা হচ্ছে এআই, রোবোটিক্স, এইগুলো অ্যাকচুয়ালি কীভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে, তাদেরকে কিভাবে চালাতে হয়। দেখো এই রোবোটিক্স বা এআই এর কথা যে আমি বলছি, এগুলো কিন্তু হচ্ছে তোমার আপনা আপনি চলতে পারে না, তাকে হচ্ছে ইনপুট দিতে হয়। আমি যদি তাকে ইনপুট দিই যে কি এটিকে অটোমেটিক্যালি ফাংশন করতে হবে, তখন সে গিয়ে কারো হেল্প ছাড়া নিজে নিজে ওই কাজটা করতে পারছে। সো এক্ষেত্রে ইনপুট দেওয়ার যে ব্যাপার সেটি কিন্তু আমার হাতেই, কিংবা তার ক্ষমতাটাও আমার হাতেই। সো এক্ষেত্রে আমি ডিসাইড করছি যে হচ্ছে ওই এআই কিংবা রোবটটিকে আমি কিভাবে ইউজ করছি। সো সেক্ষেত্রে ওই যে বলে না কর্মসংস্থান হারানো, বেকারত্ব সৃষ্টি, সেটিকে তুমি কিভাবে একটা অ্যাডভান্টেজে কনভার্ট করতে পারো, সেটা হচ্ছে যারা ওই রিলেটেড কাজে আগে ছিল তাদেরকে তুমি ট্রেনিং প্রোভাইড করছো এবং তাদেরকে ওই এআই সম্পর্কে নলেজেবল করে তুলছো, এআই এর জ্ঞানটা তাদেরকে দিচ্ছ এবং এআই নিয়ে কিভাবে কাজ করতে হয়, রোবোটিক্স নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে তুমি তাদেরকে আইডিয়া দিচ্ছ, যাতে করে তোমার ওই প্রসেসিং কিংবা প্রোডাকশন রিলেটেড কাজটা আগের চেয়ে 10 গুণ কিংবা বলতে পারো 100 গুণ বেশি প্রোডাক্টিভ ওয়েতে হচ্ছে, বা উৎপাদনশীলতার লেভেলটাই অন্য মাত্রায় চলে গেছে, তখন তুমি সেটি এনশিওর করতে পারবে। তারপর দেখো এই যে দেখো মজুদ ব্যবস্থাপনা, পণ্য মান নির্ণয়, উপকরণের যথার্থ বা যথাযথ ব্যবহার, অপচয় হ্রাস, শ্রমিক এবং কর্মীদের তথ্য সংরক্ষণ। দেখো আমার কোম্পানিতে যারা যারা কাজ করে তাদের সবার ডাটা যদি আমি ম্যানুয়ালি কালেক্ট করতে যাই, সেটি অনেক বেশি টাইম নেয়, কিংবা তুমি যদি বলো সেটি কিন্তু অনেক শ্রম সাপেক্ষ। সো সেক্ষেত্রে আমার সময় এবং শ্রম দুটোই বাঁচাচ্ছে কি আইসিটির মাধ্যমে। তারপর কি হাজিরা নিয়ন্ত্রণ, এই যে দেখো এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে অটোমেটিক্যালি তুমি কোথাও প্রেজেন্স আছো বা তোমার তোমার প্রেজেন্ট আছে কি না সেটি কিন্তু নিশ্চিত করা হয়। এই যে অনলাইন তুমি হচ্ছে এখন জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছ এবং সেটি তোমার টাইম শো করছে যে কোন টাইমে তুমি অফিসে এন্ট্রি নিচ্ছ এবং কোন টাইমে তুমি অফিস থেকে চলে যাচ্ছ, ওই ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে কিন্তু সেটি হচ্ছে। সো এখানে তোমার দুর্নীতি করার কোনো সুযোগ নাই। দুর্নীতিটা কি, আমি চাইলে অফিসে আসলাম না 10 দিন, এক্সকিউজ দিয়ে বসে থাকলাম ঘরে, এই ব্যাপারটি কিন্তু এখানে হচ্ছে না। সো দেখা যাবে যে কি তুমি যদি মনে করো মাসের মধ্যে 20 দিন এসছো, 10 দিন আসো নাই, তখন তোমার ওই 20 দিনের যে স্যালারি সেটিকেই কাউন্ট করা হবে। অন্য 10 দিন তুমি যদি ফাঁকি দিয়ে না থাকো বা ফাঁকি দিয়ে থাকো, ওই 10 দিনটা এক্ষেত্রে যেহেতু
তথ্য প্রযুক্তি অটোমেটেড ওয়েতে তোমার হাজিরা ক্যালকুলেট করছে, ডেফিনেটলি তোমার স্যালারিটা ওই অটোমেটেড ওয়েতেই হয়ে যাবে। তারপর দেখো বেতন ভাতা প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। এখন আমরা সবাই ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের স্যালারি পেয়ে থাকি। আমাদের যে কর্পোরেট জব বলো কিংবা গভর্নমেন্ট জব বলো, ম্যানুয়াল ওয়েতে কিন্তু এখন কেউ আর স্যালারি দেয় না। টাকা দেখা যায় যে কি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় মাসে মাসে, মাসের একটা নির্দিষ্ট ডেটের মধ্যে তুমি পরে গিয়ে ব্যাংক থেকে ওই টাকাটা উত্তোলন করছো কিসের মাধ্যমে, তাও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ, এই সব কিছুই হচ্ছে এখন অনলাইন ব্যাংকিংয়ের এক একটা উদাহরণ বা এক্সাম্পল। এরপরে আসো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহার, এই যে একটু আগেই বললাম। দেখো অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এই যে তোমাকে বলছি বিকাশের মাধ্যমে তুমি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মানি ট্রান্সফার করতে পারছো। তার পাশাপাশি হোম ব্যাংকিং, ঘরে বসে তুমি চাইলে ব্যাংকিং সুবিধাটা বা ব্যাংকিং ফ্যাসিলিটিটা এনজয় করতে পারছো। তুমি ঘরে বসলা, ঘরে বসে হচ্ছে তোমার এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে কিংবা হচ্ছে বিকাশে বা নগদে টাকা ট্রান্সফার করলা, যেটা আলটিমেটলি তোমার কাছাকাছি হচ্ছে যে অপারেটরটা আছে তার কাছে গিয়ে তুমি টাকা উত্তোলন করলা। কিন্তু তুমি যদি চিন্তা করতে যে আগেকার অবস্থা যখন বিকাশ ছিল না, আজকে থেকে 20-25 বছর আগেও, তখন ব্যাংকিং সেবার জন্য মানুষকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হতো ঘন্টার পর ঘন্টা। সো আলটিমেটলি ওই ফ্যাসিলিটিটা ছিল অনেক বেশি শ্রম সাপেক্ষ, কিন্তু সেটিকে এখন ট্রান্সফার বা কনভার্ট করা হয়েছে কিসের মাধ্যমে, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে, যার মধ্যে এই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ব্যাপারটি ইনক্লুডেড। এরপরে দেখো মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলোর কথা তো এখানে বললামই। তারপর আসছে কি আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহার। এখন দেখো আমি যখন কোনো একটা প্রোডাক্ট আমদানি কিংবা রপ্তানি করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে অথেন্টিক ইনফরমেশান দরকার হয়। একটা দেশে যে আমি হচ্ছে আমার প্রোডাক্টটা এক্সপোর্ট করছি, ওই দেশে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টের প্রাইসটা কীরকম কিংবা আমার প্রোডাক্টের ডিমান্ডটা কেমন, কিংবা ওই দেশের সরকার কি কি ট্যারিফ বা ট্যাক্স লাগাচ্ছে আমি যদি ওই প্রোডাক্টটা ওখানে এক্সপোর্ট করতে যাই। সো এই সব কিছু বিবেচনা করেই আলটিমেটলি আমাকে এক্সপোর্টের ডিসিশনটা নিতে হচ্ছে। ঠিক সেম ব্যাপারটা ইম্পোর্টের ক্ষেত্রেও। তুমি যদি কোনো একটা দেশে বা তোমার দেশে যদি বাইরের দেশ থেকে একটা প্রোডাক্ট আনতে যাও, তখন আলটিমেটলি দেখা যায় যে কি বাইরের দেশে ওই প্রোডাক্টের যে প্রাইস, এখানে আস্তে আস্তে ওটার প্রাইস অলমোস্ট ডাবল হয়ে যায়। কেন ডাবল হয়? এই যে শিপমেন্টের একটা কস্ট আছে, তোমার প্রোডাক্টটা যদি হচ্ছে বন্দর দিয়ে আসে, সেই বন্দর কর্তৃপক্ষকে তোমাকে একটা টাকা দিতে হয়। তার পাশাপাশি ওই প্রোডাক্টের উপর একটা শুল্ক কিংবা কর আরোপ করা থাকে, যেই টাকাটাও তোমাকে পে করতে হয়। সো সব কিছু ঘুরে এসে অ্যান্ড কাস্টমার যে আছে তার কাছে যখন তুমি প্রোডাক্টটি বিক্রি করতে যাও, দেখা যায় যে এটির দ্বিগুণ প্রাইসে তোমাকে বিক্রি করতেই হচ্ছে, না হলে তোমার লস হবে। সো এই সব কিছু ব্যাপার কনসিডারেশন চলে আসে হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। যেমন এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কি ইলেকট্রনিক ক্যাটালগ কিংবা হচ্ছে ইমেলের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে অন্য কোনো দেশে যে আমার থেকে 1000 মাইল দূরে আছে তার সাথে আমি কানেকশন রাখতে পারি। ভয়েস মেল, ইন্টারনেট সেবা, ফ্যাক্স, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবার মাধ্যমে এর সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ অতি দ্রুত এক দেশ থেকে অন্য দেশে পণ্য সরবরাহ করতে পারে এবং লেনদেন সম্পন্ন হওয়ায় বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে এখন বৃদ্ধি পেয়েছে। এরপর পর্যটন শিল্পে ব্যবহার। আমাদের দেশে পর্যটন শিল্প কিন্তু এখনও যদি বলতে যাই ইকোনমিক্যালি অত বেশি ডেভেলপড বা অ্যাস্টাবলিশড না। তুমি যদি চিন্তা করো হচ্ছে মালয়েশিয়া কিংবা মালদ্বীপের পর্যটন শিল্পের সাথে বাংলাদেশের পর্যটন শিল্প যদি তুমি তুলনা করো, তাহলে এক্ষেত্রে আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাবে। কিভাবে? ই টিকিটিংয়ের কারণে দেখো বিমান, রেল এবং বাস সহ সকল যানবাহনের টিকিট কিন্তু এখন সহজে ক্রয় করা যাচ্ছে। এই ইন্টারনেট ব্যবস্থাটা যখন ছিল না, তখন আলটিমেটলি আমাকে যখন হচ্ছে ম্যানুয়ালি কোথাও টিকিট কাটতে হতো, মনে করো আমি এখন ঢাকা আছি, এখন আমি কক্সবাজারে ঘুরতে যাব। সো আমাকে যদি ঢাকা থেকে কক্সবাজারের একটা বাসের টিকিট কাটতে হতো, আমাকে কাউন্টারে যেতে হতো। রেলের টিকিট কাটতে হলে আমাকে রেল স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু তুমি এখন 1 মিনিটের মধ্যেই জাস্ট চোখের পলকে একটা বাটন প্রেস করার মাধ্যমে কিংবা হচ্ছে জাস্ট ফোনে একবার চাপ দেওয়ার মাধ্যমেই তুমি কিন্তু একটা টিকিট কেটে ফেলতে পারছো, যেটি আলটিমেটলি তোমার সময় বাঁচিয়েছে, তোমার শ্রম বাঁচিয়েছে। তার পাশাপাশি তোমার যদি এক্ষেত্রে কোনো ট্রান্সপোর্টেশন কস্ট থাকতো, যে টিকিট কাটার জন্য তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, সো ওই ট্রান্সপোর্টেশন কস্টটাও কিন্তু এক্ষেত্রে বাঁচিয়েছে এই তথ্য প্রযুক্তি। সো তুমি চিন্তা করে দেখো ই টিকিটিংয়ের কারণে কিন্তু আজকাল পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে। কারণ আগে দেখা যেত যে কি পর্যটক যত বেশি ছিল, এখন প্রায় তার 3 গুণ হয়ে গেছে। কারণ যে কেউ যেখান থেকে সহজেই হচ্ছে বাসের টিকিট, রেলের টিকিট কিংবা হচ্ছে এয়ারপ্লেনের টিকিট কাটতে পারছে। সো এখন তার কাছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া জাস্ট কোনো ব্যাপারই না। এরপর আসে কি
কি পরিবহন শিল্প বা ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে আমরা এই টেকনোলজিটাকে কিভাবে নিয়ে আসতে পারি। এই ই টিকেটিং কিন্তু হচ্ছে এর একটা উদাহরণ, যেমন আকাশ, জল, স্থলপথে দ্রুত এবং নিরাপদে যাত্রী এবং পণ্য পরিবহনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অবর্ণনীয়। এই যে আমরা মিডিয়াগুলোর কথা বলছি, তুমি এখন দেখবা হচ্ছে রেলগাড়িতেও অনেক তথ্য প্রযুক্তির ব্যবহার থাকতে পারে। যেমন হচ্ছে কি তোমাকে সেখানে হচ্ছে একটা ভয়েস সাউন্ড লাগানো থাকে বা একটা ভোকাল সাউন্ড লাগানো থাকে, যেখান থেকে হচ্ছে তুমি আপডেট পাও। প্রত্যেকটা স্টেশন ক্রস করার সাথে সাথে হচ্ছে তোমাকে আপডেট দিচ্ছে যে হচ্ছে ওই এলাকাটা কীরকম, ওই এলাকার কী কী ঐতিহ্য, ইতিহাস সে সম্পর্কে তোমাকে জানায়। পাশাপাশি কোন জায়গায় তুমি এখন আছো সেটি তোমাকে রেগুলার আপডেট করছে। এই সব কিছু কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমেই হয়ে থাকে। তারপর দেখো দুর্ঘটনা হ্রাস। এখন হচ্ছে ইউএসএতে এমন কিছু গাড়ি আছে যেই গাড়িগুলোতে কোনো চালক নাই। আলটিমেটলি একটা সার্টেন অ্যাপস আছে, ওই অ্যাপস বা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এই গাড়িগুলো পরিচালিত হয়। মনে করো হচ্ছে তুমি উবার কল করলা, ঠিক আছে, উবার থেকে গাড়ি আসলো, কিন্তু দেখলা যে ভিতরে কোনো চালক নাই। কিন্তু তুমি যেহেতু অর্ডারটা দিয়েছো, তুমি যেই অ্যাড্রেসে দিয়েছো সেখানে আসলে তুমি যখন হচ্ছে তোমার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবা যে হচ্ছে তোমার রিকোয়ারমেন্টসগুলো আছে, সেখানকার রিকোয়ারমেন্টস যদি তুমি ফুলফিল করো, দেখবে যে হচ্ছে তোমার সামনে গাড়িটি আসলো এবং অটোমেটিক্যালি দরজা খুলে গেল, তুমি ভিতরে ঢুকলা এবং তোমাকে নির্দেশ দিল যে কি তোমার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে নোটিফিকেশান আসলো যে হচ্ছে কি তোমাকে এখন সিট বেল্ট লাগাতে হবে। তুমি যদি সিট বেল্ট না লাগাও তাহলে গাড়িটা চলবে না। সো তুমি সিট বেল্ট লাগালা, তখন দেখলা যে কি অটোমেটিক্যালি গাড়িটা চলছে। এখন এখন যখন কোনো গাড়ি হচ্ছে ওটাকে ক্রস করতে যাচ্ছে কিংবা হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গ করতে যাচ্ছে, তখন আলটিমেটলি যেটি হচ্ছে সে ওই ব্যাপারটি মনিটর করে এবং সেই অনুযায়ী ডিরেকশন নেয় এবং ডিরেকশনটাকে চেঞ্জ করে কন্টিনিউয়াসলি। সো ব্যাপারটা এখানে যেটা হচ্ছে, তোমাকে আলাদা করে কোনো চালক কিংবা হচ্ছে ড্রাইভার এখানে লাগছে না। এই ব্যাপারটা টোটালি কন্ট্রোলড ওয়েতে অটোমেটেডভাবে বা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। তারপর দেখো শেয়ার বিল এবং বন্ড বাজারে ব্যবহার। শেয়ার বিল এবং বন্ড এই বাজারে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যে তথ্য প্রযুক্তিগুলো আছে সেগুলো আমাদের এই ক্রয় বিক্রয় এবং তথ্য প্রযুক্তির এই ব্যাপক ব্যবহার এই ব্যবসাটিকে কিন্তু সমৃদ্ধ করেছে আরও। যেমন তুমি যদি চিন্তা করো যে কি তুমি একটা শেয়ার ক্রয় করবা কিংবা হচ্ছে কোথাও ইনভেস্ট করবা, মানি ইনভেস্ট করবা, এখন এই ব্যাপারটি তোমার তথ্য প্রযুক্তির কারণে কিন্তু অনেক ইজি হয়ে গেছে। যেমন আগে যদি তুমি কাজটা ম্যানুয়ালি করতে যাইতে তাহলে অনেক বেশি শ্রম তো লাগতো, সময়ও লাগতো। এখন দেখা যাচ্ছে মোবাইলের কিছু অ্যাপ্লিকেশনস আছে যার মাধ্যমে তুমি ইজিলি এই ট্রেডিংগুলো করতে পারছো। এরপরে আসা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। তুমি চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার জাস্ট তোমার চোখের সামনেই। আগেকার বা আজকে থেকে 50 বছর আগে তুমি যদি কোনো টেকনোলজির কথা চিন্তা করতা, তখনকার দিনে যে টেকনোলজি তার কোনো হচ্ছে এরকম মানে নিশ্চয়তা ছিল না যে হচ্ছে কি এটি আমাকে হচ্ছে একটা সার্ভিস দিচ্ছে যেটি থেকে আলটিমেটলি আমি যে স্যাটিসফ্যাকশন লেভেলটা এনশিওর করতে পারতাম, তার সাথে তুমি এখনকার দিনের যে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো আছে, যেমন হচ্ছে তোমার আইসিইউ, তারপর হচ্ছে সিসিইউ, এই টাইপের যে মেডিকেল ফ্যাসিলিটিগুলোতে এখনকার দিনে যে সার্ভিসগুলো তুমি পাচ্ছ কিংবা মেশিনারিজ বা যন্ত্রপাতি, ইকুইপমেন্টস সব কিছুর মধ্যে যে মডার্নাইজড টেকনোলজির প্রভাব বা ইম্প্যাক্টটা এখন আছে, সেটি আলটিমেটলি আগের চেয়ে বিশ্বাস করা হয় যে 10 গুণ কিংবা 20 গুণ বেশি। সো এখন আমাদের দেশে মৃত্যুহার কেন হ্রাস পেয়েছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। এর পেছনে সবার আগে যে অবদানটির কথা আসে সেটি হচ্ছে নতুন নতুন টেকনোলজি কিংবা তথ্য প্রযুক্তির আবিষ্কার। আলটিমেটলি যেটি আমাদের এখন ভ্যাকসিনেশন, তারপর হচ্ছে তোমার ফার্মাসিউটিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো সেই কাজগুলোকে কিন্তু ত্বরান্বিত করেছে। সো মেডিকেলের ক্ষেত্রে কিংবা হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আমরা এখনকার দিনে বলতে পারি যে আগের চেয়ে 20 গুণ বেটার একটা প্লেসে দাঁড়িয়ে আছি, যেটি হয়তো আজকে থেকে 20 বছর পরে গিয়ে আরও বেটার হয়ে যাবে। সো এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু এই হোল ব্যাপারটিকে কন্ট্রোল করছে। তারপর আসে হচ্ছে শিক্ষাক্ষেত্র। এই যে আমরা এখন কি করছি, অনলাইনে ক্লাসটা দেখতে পাচ্ছি। অনলাইনে আগে কিন্তু আমাদের এই শিক্ষার কোনো আইডিয়াই মানুষের মাথায় ছিল না। এখন দেখো তুমি জাস্ট আমার থেকে যদি 1000 মাইল দূরেও থাকো, 100 মাইল দূরেও থাকো, ইজিলি কিন্তু হচ্ছে তুমি আমার ক্লাসটা করতে পারছো, বা স্মার্ট বোর্ডে আমি তোমাকে হচ্ছে পড়াচ্ছি। আগেকার দিনে ম্যানুয়ালি চক ডাস্টার ছিল, এখনকার দিনে হচ্ছে কি আমার হাতে একটা কলম আছে এবং একটা স্মার্ট বোর্ড আছে। সো আমার কাছে ব্যাপারটি আরও অনেক বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছে, অনেক বেশি ইজি হয়ে গেছে। সো শিক্ষাক্ষেত্রে কি হয়েছে, তুমি খুব সহজেই, তুমি যদি এখন বাংলাদেশেও বসে থাকো, তুমি খুব সহজেই ইউএসের কোনো একটা ইউনিভার্সিটি থেকে চাইলে যে কোনো অনলাইন কোর্স করতে পারছো। এই ব্যাপারটি তোমাকে এনশিওর করা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এরপরে দেখো এখানে একটা ছক আছে সুন্দর,
এই ছকটাতে হচ্ছে কি দেখিয়েছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংক্ষেপে আইসিটি বলা হয়। এখানে কি কি আসছে? প্রথমত তথ্য প্রযুক্তি আসছে, আইটি এবং যোগাযোগ প্রযুক্তি আসছে, সিটি। আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, সিটি মানে কমিউনিকেশন টেকনোলজি। দুইটা একসাথে মিলে যখন একীভূতকরণ হয়েছে, যখন একসাথে হয়েছে, তখন আলটিমেটলি আসলো হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আইসিটির ফুল ফর্ম কি? এটা কিন্তু হচ্ছে ক নাম্বার কোয়েশনে আসে প্রত্যেকটা সৃজনশীলের জ্ঞানমূলক পার্টে। সো এটা ভালো মতো মনে রাখবা যে আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড আরেকটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। এখন দেখো অনলাইন ব্যবসার মধ্যে প্রথমতই অনলাইন মার্কেটিংয়ের ব্যাপারটা আমরা ভালো মতো জেনেছি। ই মার্কেটিং কীভাবে করছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা অ্যাডভার্টাইজের মাধ্যমে, যা আলটিমেটলি আমাদের সময় বাঁচিয়েছে, শ্রম বাঁচিয়েছে, অর্থ সাশ্রয় হচ্ছে এবং কাস্টমার এনগেজ বেশি করতে পারছি আমরা এর মাধ্যমে। এর পাশাপাশি কি আছে? অনলাইন শপিং। দেখো দারাজ, তারপর হচ্ছে এই টাইপের কিন্তু আরও অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে, যার মাধ্যমে তোমাকে এখন আর ম্যানুয়ালি কোথাও গিয়ে শপিং করতে হচ্ছে না। তুমি খুব সহজেই ওই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই শপিংয়ের ব্যাপারটি কন্ট্রোল করতে পারছো। তারপর হচ্ছে অনলাইনে অর্থায়ন বা অনলাইন ফাইন্যান্সিং। এই যে বলছি, বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটে নতুন প্রজেক্ট উল্লেখ করে দেয় এবং ওই প্রজেক্টগুলো যারা হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে বা ইনভেস্টার্স আছে, সেই ইনভেস্টার্সরা যখন হচ্ছে ওই প্রজেক্টগুলো দেখে যদি তাদের স্যাটিসফাইং মনে হয়, তখন তারা সেখানে অর্থ ইনভেস্ট করে। সো দেখো অনলাইনে কিন্তু এখন অর্থায়নের ব্যাপারটা তোমার ওই যে ইনভেস্টিংয়ের যে জগৎ, সেই জগৎটিতে একটা নতুন মাত্রা যোগ করেছে। আমার কাছে এখন আর কেউ, মনে করো আমি যদি ইনভেস্টর হয়ে থাকি, আর কাউকে মনে করা হচ্ছে একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার, তাকে কষ্ট করে আমার কাছে আসতে হচ্ছে না, সে অনলাইনে আমার কাছে প্রজেক্টটা পাঠাচ্ছে, আমি প্রজেক্টটা দেখছি, দেখে রিভিউ করছি এবং আমার মতামত দিচ্ছি দেখি আমি এখানে ইনভেস্ট করব কি করব না, আমার এখানে ঝুঁকি বেশি নাকি লাভ বেশি। সো সব কিছু মেজারমেন্ট এখন অনলাইনের মাধ্যমে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অনলাইন ক্রেতা গোষ্ঠী, যে আমি একটু আগে দারাজের কথা বললাম, দারাজ থেকে হচ্ছে আমরা এখন ইজিলি যে কোনো পণ্য কিনতে পারি। সো এক্ষেত্রে অনলাইনে ব্যাপক একটা ক্রেতা গোষ্ঠী তৈরি হয়েছে, যারা হচ্ছে আর অফলাইনে দোকানে গিয়ে শপিং করতে এখন আর কমফোর্ট ফিল করে না, এরকমই কিন্তু এখন ব্যাপার চলে এসেছে। তারপর হচ্ছে অনলাইন আসন সংরক্ষণ। আসন সংরক্ষণের ব্যাপারটা দেখো, এখন হোটেল, বিমান, ট্রেন, বাস সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সিট কিংবা রুম সংরক্ষণে ইন্টারনেট একটি অতি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটা আমরা সবাই জানি কিভাবে হচ্ছে। আলটিমেটলি তুমি চাইলে এই যে এখন ঘরে বসেই তোমার একটা রেলের টিকিট কাটতে পারছো কিংবা একটা হোটেলের বুকিং দিতে পারছো, এয়ারলাইন্সের টিকিট কাটতে পারছো। সো আলটিমেটলি এখানে হচ্ছে তোমার এই সম্পূর্ণ ব্যাপারটি কন্ট্রোল হচ্ছে অনলাইন ওয়েতে কিংবা আইসিটি রিলেটেড ওয়েতে। তারপর দেখো অনলাইন সিকিউরিটিস ক্রয় বিক্রয়। আমরা জানি সিকিউরিটিস হচ্ছে এমন একটা জিনিস যেটি যে কোনো সময় হচ্ছে ক্রয় বিক্রয় করা যায়। এখন সেক্ষেত্রে ম্যানুয়ালি যদি তুমি করতে যাইতে, তাহলে ব্যাপারটা অনেক জটিলতাপূর্ণ হয়ে যেত। এখন যেহেতু তুমি অনলাইনে করতে পারছো, খুব সহজেই তুমি এক্ষেত্রে হচ্ছে তোমার যারা কাস্টমার্স আছে কিংবা হচ্ছে যারা ওনার সিকিউরিটিসগুলো, তাদের সাথে হচ্ছে তুমি কমিউনিকেট করতে পারছো, কানেক্ট করতে পারছো এবং আলটিমেটলি এই যে ক্রয় বিক্রয়ের ব্যাপারটি, সেটি আগের চেয়ে অনেক বেশি সহজতর এবং জটিলতা অনেকটা কমে গেছে। ইন্টারনেটের মাধ্যমে শেয়ার, তারপর হচ্ছে বিল, বন্ড ইত্যাদির ক্রয় বিক্রয়কে বলা হয় অনলাইন সিকিউরিটিস ক্রয় বিক্রয়। এবং ব্যাপারটি এখন অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখন আগের চেয়ে জটিলতার ব্যাপারটিকে আমরা অনেকটাই কমাতে পেরেছি। তারপর দেখো অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্ব কী কী আসতে পারে। প্রথমত হচ্ছে সময়ের সঠিক প্রয়োগ। সময় হচ্ছে আমাদের জন্য মূল্যবান একটি সম্পদ। এখন এমন অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল বা এমন অনেকগুলো কাজ ছিল যেগুলো করতে আলটিমেটলি আমার প্রচুর পরিমাণে সময় লাগতো, সেই কাজগুলো যখন এখন অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে, আলটিমেটলি সেই কাজের জন্য আমি যেই সময়টা ব্যয় করতাম, সেই সময়টা এখন অনেক কমে গিয়েছে। তারপর আসছে কি ব্যবসায়ের বিস্তার। তুমি যদি তোমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে যাও কিংবা হচ্ছে সম্প্রসারিত করতে যাও, সেক্ষেত্রে আইসিটি তোমাকে ব্যাপক একটা সহায়তা প্রদান করছে। কিভাবে? প্রথমত হচ্ছে বিজনেসটা যদি আমরা ইনিশিয়াল ওয়েতে একটা ব্যবসা বড় করতে চাইলে চাই কি, কাস্টমার গ্যাদারিং হোক কিংবা হচ্ছে আমি যাতে সব থেকে বেশি পরিমাণে কাস্টমার এনগেজ করতে পারি, সেটা ডেফিনেটলি আমরা সবাই চাই। কিন্তু এখন এই ব্যাপারটা কিভাবে সহজলভ্য বা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে কি এই আইসিটির মাধ্যমে। তুমি এখন যত দ্রুত কাস্টমারদেরকে হচ্ছে রিচ করতে পারছো, আগে কিন্তু তুমি সেটা চিন্তাও করতে পারতে না। তার পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কীভাবে? যখন তুমি বেশি কাস্টমার গ্যাদার করতে পারছো, তোমার মার্কেটটা বড় হচ্ছে, আলটিমেটলি সেখানে তোমার অর্থনৈতিক উন্নয়নটাও সাধিত হচ্ছে। তারপর সার্বক্ষণিক বেচা কেনা। এই যে আমি অনলাইন মার্কেটিংয়ের কথা বললাম, তারপর হচ্ছে অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বললাম, যেমন দারাস। এরা কী করছে? সার্বক্ষণিক যে কোনো মোমেন্টে, তুমি রাতের 12টা হোক, 3টা হোক, 4টা হোক, যে কোনো মোমেন্টে তুমি সেখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারছো। তারপর হচ্ছে এই যে বর্তমানে হচ্ছে আমাদের পিৎজা পাওয়া যায় অনলাইনে,
পিৎজা বার্গ থেকে শুরু করে হচ্ছে যে কোনো কিছু এখন হচ্ছে এই টাইপের সার্ভিসগুলো দিয়ে থাকে, অনলাইন সার্ভিসগুলো দিয়ে থাকে। সো এই ধরনের সার্বক্ষণিক বেচাকেনার বিষয়টি কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমে হয়, এবং ব্যবসায়ীদের জন্য সুযোগটা হচ্ছে কোন জায়গায়, তারা ইজিলি সম্প্রসারণ করতে পারছে, বিজনেস এক্সপ্যান্ড করতে পারছে, বেশি কাস্টমার এনগেজ করতে পারছে, এবং তাদের ব্যবসাটাকে আলটিমেটলি তারা বৃহত্তর পরিসরে নিয়ে সাকসেসফুলি এবং সাস্টেনেবলি রান করতে পারছে। তারপরে আসছে কি বিশ্বব্যাপী নেটওয়ার্ক। এই যে আমি অনলাইনের কথা বলছি, অনলাইনের মধ্যে ইন্টারনেট আছে, ইন্টারনেটের মাধ্যমে তুমি চাইলে যে কোনো দেশের যে কোনো জায়গার সাথে তুমি কানেক্টেড থাকতে পারছো। ওই দেশের কিংবা ওই জায়গার কোনো একটা স্ট্র্যাটেজি যদি তোমার ভালো লেগে থাকে, মনে হয় যে সেটি তোমার ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেটি যদি তোমার ব্যবসাতে তুমি ইনক্লুড করো, তাহলে তোমার বিজনেসটা হয়তো আরও ভালো বা অন্য একটা লেভেলে গিয়ে হচ্ছে সেটি সার্ভিস প্রোভাইড করতে পারে, যেটা আলটিমেট কাস্টমার স্যাটিসফ্যাকশন যাকে বলে সেটি এনশিওর করবে। সেই ব্যাপারটি তুমি এখানে করতে পারছো হচ্ছে কিসের মাধ্যমে, বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যেটি এনশিওরড হচ্ছে অনলাইনের মাধ্যমে। তারপর নতুন পণ্য উন্নয়ন, এই যে এআই এর মাধ্যমে আমি বললাম যে কি আমার কৌশলগত কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটি সংশোধনের একটা ব্যাপার থাকে। সো এর মাধ্যমে কিন্তু আমি চাইলে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিংবা হচ্ছে নতুন কোনো একটা পণ্য উন্নয়ন করতে পারি। পণ্য বাছাই, আমার কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা খারাপ, কোন প্রোডাক্টের কোয়ালিটি কেমন, তারপর হচ্ছে ওই প্রোডাক্টের ডিমান্ড কেমন, সব কিছু মিলে পণ্য বাছাই করা আমার আলটিমেট বিজনেসটা রান করার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধাপ। সো এই ব্যাপারটি কিন্তু এখন অনলাইন কন্ট্রোল করে থাকে। পণ্য উপস্থাপনা এবং প্রযুক্তির ব্যবহার, পণ্য উপস্থাপনা আমরা কীভাবে করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে করছি, অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে করছি। সো আলটিমেটলি এইটি কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিংবা হচ্ছে প্রচারণার যে ব্যাপারটি, সেই ব্যাপারটিতে যখন টেকনোলজিক্যাল ইনভলভমেন্টটা এনশিওর হয়েছে, সেটি আলটিমেটলি আমাদের মার্কেটিংয়ের ধারণাটিকেই পাল্টে দিয়েছে। তারপর হচ্ছে ক্ষতির সম্ভাবনা কম, কেন? কারণ এক্ষেত্রে আমার মার্কেট রিসার্চ থাকছে। মার্কেট রিসার্চের মধ্যে কী কী ইনক্লুডেড, আমার যারা ক্রেতা আছে তাদের যে ডিমান্ড বা নিড সেটি ইনক্লুডেড। তার পাশাপাশি যারা হচ্ছে আমার কম্পিটিটার্স, তাদের কারেন্ট যে হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজিস, কিংবা হচ্ছে কেউ যদি সাকসেসফুলি আমার বিজনেসটা আগে রান করে থাকে, তার কী কী স্ট্র্যাটেজিসগুলো ছিল বা কী কী কৌশলে সে তার ব্যবসা পরিচালনা করেছিল, সেই ব্যাপারগুলো আমি ইজিলি বা সেই ডাটাগুলো এখন ইজিলি আমার হাতের মুঠোয় চলে আসছে। যার কারণে আলটিমেটলি আমি যে বিজনেসটা রান করছি সেই সম্পর্কে হচ্ছে আমার আগে থেকে আইডিয়া থাকছে যে কি এই বিজনেসটাতে আমি ইন ফিউচার কী কী ক্ষতি সম্মুখীন হতে পারি বা কী কী ক্ষতি আসতে পারে আমার ব্যবসাটির ক্ষেত্রে বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। সো এই ক্ষতির ব্যাপারটি কিন্তু হচ্ছে আমি এখানে আগে থেকেই মেজার করতে পারি বা আগে থেকে হচ্ছে আমি নিয়ন্ত্রণ করতে পারি। তারপর দেখো গ্রাহক সেবা, আলটিমেটলি কাস্টমার সার্ভিসটা তখনই স্যাটিসফ্যাক্টরি হয় যখন তারা আমার কাছে যে কোয়ালিটি ডিমান্ড করে কিংবা হচ্ছে যে টাইপের প্রোডাক্ট ডিমান্ড করে, অ্যাকচুয়ালি তাদের চাহিদা মতো পণ্য আমি সরবরাহ করতে পারি। সো সে মনে করো আমার কাস্টমার এখন আমার কাছে একটা পণ্য অর্ডার করলো অনলাইনে, ঠিক আছে, এখন এটি সামহাও যেতে 40 মিনিট দেরি হয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ পার্সপেক্টিভ কাজ করবে ওই কাস্টমারের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি টাইমলি ওই কাস্টমারের কাছে আমার পণ্যটা পৌঁছাতে পারছি কিনা সেই ব্যাপারে অনলাইন আমাকে সাহায্য করতে পারে। কিভাবে? ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে। মনে করো হচ্ছে আমার পণ্যটা এখন যাচ্ছে, হয়তো বা হচ্ছে আমি আমার কাস্টমারকে দিয়ে দিয়েছি ওই ট্র্যাকিংয়ের ইনফরমেশন, সে ইজিলি ট্র্যাক করতে পারছে যে তার পণ্যটা এখন কত দূরে আছে তার কাছ থেকে। হয়তো বা দেখাচ্ছে যে হচ্ছে রাস্তায় জ্যাম আছে, যে কারণে পণ্যটা তার কাছে আলটিমেটলি পৌঁছাতে লেট করছে। সো এইটা যখন কাস্টমার নিজে দেখতে পায় এবং দেখতে পায় যে হচ্ছে তার অ্যাকচুয়ালি দেরি হবার কারণটা কি, তখন হচ্ছে সে আর ওই লেভেলের স্যাটিসফ্যাক্টরি লেভেল ডাউনফল হয় না তার। সো আলটিমেটলি কিন্তু এটা কি নিশ্চিত করছে বা কি এনশিওর করছে, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন এনশিওর করছে। তারপর হচ্ছে কি বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিংয়ের কথা আমি অনেকবার বলেছি যে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় তুমি খুব সহজেই বিজ্ঞাপন দিতে পারো বা অ্যাডভার্টাইজ করতে পারো, যেটি আলটিমেটলি সব থেকে বেশি সংখ্যক কাস্টমার এনগেজমেন্ট এনশিওর করে। তারপর অতিরিক্ত সুবিধা, অ্যাডিশনাল বেনিফিটসের মধ্যে কি আছে, যেমন হচ্ছে তোমার যারা কম্পিটিটর্স আছে তারা হচ্ছে কী কী ফ্যাসিলিটিস বা কী কী এখন হচ্ছে স্ট্র্যাটেজিস নিচ্ছে, তারা যদি বিজনেসটা অনলাইনে পরিচালনা করে থাকে তখন ওই ব্যাপারটা কিংবা ওই ইনফরমেশনটা তোমার কাছে পাওয়া খুব সহজ বা সময়ের বলতে পারো যে হচ্ছে কয়েক মিনিটের ব্যাপার তোমার কম্পিটিটরের ইনফরমেশন বা তাদের রিলেটেড ইনফরমেশন কালেক্ট করা। সো এই ব্যাপারগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে হয়। তারপর আসে কি অনলাইন ব্যবসার পদ্ধতিটি, প্রথমত হচ্ছে আমাকে উদ্যোগ নিতে হবে, ডিফাইন করতে হবে যে কী ব্যবসাটা নিতে যাচ্ছি। তারপর হচ্ছে অঞ্চল নিবন্ধন করতে হবে, আমি কোন অঞ্চলে কিংবা হচ্ছে কোন স্পেসিফিক এরিয়ার মধ্যে আমার বিজনেসটাকে এক্সপেন্ড করতে যাচ্ছি। তারপর ওয়েবসাইট ডিজাইন, আমার বিজনেসটাকে যদি আমি অনলাইনের মাধ্যমে হচ্ছে পরিচালিত করতে চাই, তখন ওই বিজনেসের জন্য আমাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। তার মধ্যে কিন্তু প্রোগ্রামিং ইনক্লুডেড। সো তুমি চাইলে প্রোগ্রামিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে একটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করতে পারো, যেখানে তোমার পণ্যের ভালো কিছু ছবি থাকবে বা তোমার পণ্যের কী কী কোয়ালিটিস আছে, কী কী ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো হচ্ছে তুমি ভালো মতো সেখানে উপস্থাপন করতে পারো। তারপর হচ্ছে অনলাইন তালিকা প্রণয়ন এবং মূল্য পরিষেবা, মূল্য পরিশোধ। এখানের মধ্যে তুমি অনলাইনে হয়তো তোমার যা যা প্রোডাক্ট আছে
সব প্রোডাক্টের ফিচার্স লিখলা, তারপর হচ্ছে ওই প্রোডাক্টের প্রাইস কতটুকু তুমি প্রাইস লেভেলটা সেখানে ডিফাইন করে দিলা, এবং মূল্য পরিশোধের জন্য কি কি মিডিয়া তুমি ইউজ করতে চাচ্ছ, যেমন হচ্ছে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সেগুলো হচ্ছে তুমি সেখানে উল্লেখ করে দিলা। সো এটা কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে টিকেটিংয়ের মাধ্যমে বা ই টিকেটিংয়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে তুমি যদি রেলের টিকিট কাটতে যাও সেখানে দেখবে যে বিকাশ, নগদ, রকেট সব অপশন সেখানে আছে, বা ব্যাংকিং সব ধরনের অপশন সেখানে রেখেছে তারা, যেন হচ্ছে তারা ইফেক্টিভলি বা ইফেক্টিভিটি এনশিওর করার মাধ্যমে সেখানে হচ্ছে তাদের যে সার্ভিসটা আছে সেটা দিতে পারে তাদের যারা গ্রাহক আছে। তারপর হচ্ছে বিজ্ঞাপন এবং মার্কেটিং, সবশেষে হচ্ছে যখন তোমার প্রোডাক্ট কনফার্ম হয়ে গেছে, তোমার প্রোডাক্টের প্রাইস ঠিক করে ফেলেছো, ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেছো, তারপর গিয়ে হচ্ছে তুমি তোমার প্রোডাক্টের মার্কেটিং করবা এবং হচ্ছে অ্যাডভার্টাইজিং দিবা, তাও হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনে। সো সেক্ষেত্রে তোমার আগে যে পরিমাণ খরচটা হতো, যে পোস্টার ছাপাতে হচ্ছে, লিফলেট ছাপাতে হচ্ছে, কোনো কিছু এখন করতে হচ্ছে না, তুমি জাস্ট একটা সার্টেন অ্যাড দিচ্ছ, তার মধ্যে ওই অ্যাডটা আবার কোয়ালিটিফুল করছো, তখন গিয়ে হচ্ছে আলটিমেটলি তুমি হিউজ একটা কাস্টমার এনগেজমেন্ট নিশ্চিত করতে পারবা। তো এইটা হচ্ছে আমার প্রসেস। তারপর দেখো এর মধ্যে আর কি আছে, গতিপথ উন্নয়ন। গতিপথ বলতে আমি কি বোঝাচ্ছি, এখানের মধ্যে কি বলেছে, পণ্য এবং সেবা সরবরাহের জন্য ডিপো বা গুদামঘর নির্ণয় করতে হবে। এখন গুদামঘরটি যে স্থানে আছে, ওয়্যার হাউস বলে নর্মালি এটাকে, ওয়্যার হাউসটি যে স্থানে আছে সেই স্থান থেকে আমার সেলিং হাউস কিংবা হচ্ছে আমার বলতে পারো যে দোকান বা হচ্ছে আমার শোরুম, ওইটার দূরত্ব কতটুকু, ওই দূরত্বটা আমাকে মেজার করতে হবে। তারপর ওই দূরত্বে আমি কোন ট্রান্সপোর্ট সিস্টেম ইউজ করলে সহজে এবং দ্রুত পৌঁছাতে পারি, কোন ওয়ে ইউজ করে আমি দ্রুত পৌঁছাতে পারি, যাতে করে আমার ট্রান্সপোর্টেশন কস্ট রিডিউসড হয়, ওই ব্যাপারটি আমাকে দেখতে হচ্ছে। সো আলটিমেটলি এভাবেই কিন্তু আমার গতিপথ উন্নয়নটি নিশ্চিত হয়। তার পাশাপাশি হচ্ছে ব্যবসায়ের অন্যান্য দিকের মধ্যে কি আছে, দেখো আমার বিজনেসটা তো হচ্ছে জাস্ট এরকম না, আমি র ম্যাটেরিয়ালস কালেক্ট করলাম, সেটাকে প্রসেসিং করলাম, আউটপুট বের হলো, আউটপুটটা ক্রেতার হাতে ধরাই দিলাম, সেরকম তো হচ্ছে কোনো ব্যবসা হয় না। এক্ষেত্রে আর যে ব্যাপারগুলো ইনক্লুডেড থাকে, যেমন হচ্ছে কি, প্রথমত ব্যাংকিং আছে, তারপর হচ্ছে হিসাব রক্ষণ কিংবা অ্যাকাউন্টিং, কর প্রদান, ট্রেডমার্ক, পেটেন্ট, এগুলো আমাদের কাছে নতুন মনে হতে পারে। দেখো ব্যাংকিং মানে কি, তুমি যদি হচ্ছে লোন নিতে চাও কিংবা হচ্ছে ব্যাংকে যে পরিমাণ টাকাটা তুমি তোমার ব্যবসা থেকে উঠিয়েছো সেই টাকাটা তুমি ব্যাংকে রাখতে চাচ্ছ, সেই ব্যাপারটাকে তুমি চাইলে অনলাইনে করতে পারো। তার পাশাপাশি হচ্ছে কি হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টিং, ব্যাপারটি যদি ম্যানুয়ালি করতে যেতে অনেক সময় লাগতো, ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, অনলাইন হয়ে যাওয়ার কারণে সেটি হচ্ছে এখন আর আগের মতো ভুল বা হচ্ছে সময় সাপেক্ষ হয় না। তারপর হচ্ছে পেটেন্ট, ট্রেডমার্ক, এই দুইটা জিনিসের সাথে হয়তো আমরা খুব একটা পরিচিত না। এটা বেসিক্যালি তোমার প্রোডাক্ট কিংবা হচ্ছে তোমার যে ইনভেনশন, সেটিকে যেন আর কেউ তার নিজের নামে চালাতে না পারে, তার জন্য একটা মালিকানা সত্ত্ব তোমাকে দিয়ে দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, হতে পারে 7 থেকে 10 বছর, এরকম একটা টাইম লিমিটেড বা টাইম পিরিয়ডের জন্য হচ্ছে তোমাকে ওইটার মালিকানা সত্ত্বটা দেওয়া হয়, যেটা রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে সেই আইন অনুযায়ী এটা করে নিতে হয়। সো দেখো এই অন্যান্য দিকগুলো কিন্তু বিবেচনা করা হয়, যেটা আলটিমেটলি অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে কি ই কমার্স, ই কমার্সের ফুল ফর্মটা কি, ই কমার্সের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক কমার্স। মূলত দেখো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে তুমি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করাকে ই কমার্স বলে। এই যে দারাজের মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্ট কিনছি, তারপর হচ্ছে ওই প্রোডাক্টের যে প্রডিউসার আছে সে হয়তো বা ওটার মাধ্যমে বা দারাজে ব্যবহার করার মাধ্যমে তার প্রোডাক্টটা সেল করছে। সো এই সব কিছু কিন্তু এখন হচ্ছে ই কমার্স দ্বারা কন্ট্রোল। ই কমার্স হচ্ছে ডিজিটাল ডেটা প্রসেসিং এবং ট্রান্সমিশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসা সম্পর্কিত আদান প্রদান। ডেটা প্রসেসিং মানে কি হচ্ছে, আমার ওই প্রোডাক্ট রিলেটেড ডেটা আমার কাস্টমার যারা আছে তারা ইজিলি হচ্ছে ওই ডেটাটার অ্যাক্সেস পাচ্ছে, এবং ওই যে ট্রান্সমিশন মানে কি, আমার কাস্টমার সে হচ্ছে ও আমার প্রোডাক্টটা যদি পছন্দ করে সে ডেফিনেটলি হচ্ছে পে করবে, অনলাইনে মনে করে বিকাশের মাধ্যমে পে করেছে, তখন হচ্ছে ওই পেমেন্ট মেথডটা, ওই ট্রান্সমিশন মেথডটা, ওইটাও হচ্ছে আমার এই অনলাইনের মাধ্যমেই ডিফাইন্ড হচ্ছে, যেটি হচ্ছে ই কমার্স দ্বারা কন্ট্রোলড। এরপরে আসে কি, ই কমার্স সবার কাছেই তার সেবার হাত প্রসারিত করে, এমন না যে হচ্ছে এটা কোনো একটা স্পেসিফিক ক্লাসকেই অলওয়েজ টার্গেট করে, সেটা হচ্ছে আপার ক্লাস কিংবা হচ্ছে যারা হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করে সেরকম না, গ্রামের একেবারে নিম্নবিত্ত কৃষককেও তুমি দেখবা হচ্ছে বিকাশ ইউজ করছে এখন। সো এটিও কিন্তু হচ্ছে ই কমার্সের একটি উল্লেখযোগ্য অবদান, ই কমার্সের মাধ্যমে ইজিলি হচ্ছে এখন ট্রেড করা যায়।
এই যে দেখো বর্তমান বিশ্বের প্রায় 200টি দেশ ইন্টারনেটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ই কমার্স সংক্রান্ত ব্যবসায় সবাই একই ধরনের টেকনোলজি ইউজ করে, ফলে সেখানে কোনো শ্রেণী বৈষম্য হয় না। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই ই কমার্সের সুবিধা কাজে লাগাতে পারেন। জাস্ট তাকে ওই নলেজটা থাকতে হবে যে ই কমার্স অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তারপর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা, রেভিনিউ জেনারেট এক্ষেত্রে অনেক বেশি সহজতর হয়। তারপর ই কমার্স সবার জন্য সমানভাবে পণ্য সামগ্রী ক্রয় এবং বিক্রয় বিষয়ক সুযোগ তৈরি করছে। এই যে আমি বললাম, তুমি যে একেবারে হচ্ছে একটা গ্রামে বাস করছো, শহরের মার্কেটের কিংবা হচ্ছে তোমার শহরের যে কারেন্ট মার্কেট কন্ডিশন সে সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই। সো সেক্ষেত্রে সেই আইডিয়াটা তুমি ইজিলি পেতে পারো হচ্ছে বর্তমানে অনলাইনে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে তার মাধ্যমে, প্লাস হচ্ছে তোমার ই কমার্স বা তুমি অনলাইনে কীভাবে বাণিজ্যটাকে চালিয়ে যেতে পারো সেটা হচ্ছে কি ওই যে বললাম তথ্য বা ইনফরমেশন ফ্লো, যেটি হচ্ছে তোমাকে ইন্টারনেটে এই সুবিধাটা দিচ্ছে। তখন হচ্ছে তুমি যখন ওই ইনফরমেশনটা জানতে পারছো, অ্যাকর্ডিংলি তুমি তোমার বিজনেসটাকে হচ্ছে সাজাবা এবং সেই অনুযায়ী তুমি তোমার ব্যবসাটা পরিচালনা করছো। সো আলটিমেটলি তুমি কি গ্রামে থাকছো একেবারে হচ্ছে ডিপ্রাইভড সব কিছু থেকে, নাকি তুমি শহরে থাকছো একেবারে হাইলি প্রিভিলাইজড, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট একটাই জিনিস এক্ষেত্রে ম্যাটার করে, সেটা হচ্ছে কি তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন ফ্লো আছে কিনা, অথবা তোমার হাতে তথ্য প্রযুক্তির ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে কিনা, এই ব্যাপারটি এখানে ম্যাটার করে। তারপর আসা হচ্ছে ই বিজনেস, যেটি হচ্ছে ইলেকট্রনিক বিজনেস। এর অর্থটা কি? ইলেকট্রনিক ব্যবসায়ের ক্ষেত্রে এই ব্যবসার ধারণাটি সর্বপ্রথম বিশ্ববিখ্যাত যে আইবিএম কোম্পানিটি আছে, সেই আইবিএম কোম্পানি 1997 সালে অক্টোবর মাসে প্রবর্তিত হয়। সাধারণভাবে বলা যায় যে কি কম্পিউটার এবং ইন্টারনেট ইউজ করার মাধ্যমে আমরা যখন হচ্ছে আমাদের ব্যবসাটা পরিচালনা করি, তখন সেটিকে আমরা বলি ই বিজনেস। সো ই বিজনেসের মধ্যে যে দুইটা মেইন ফিচার্স থাকছে সেটা হচ্ছে ইন্টারনেট এবং আরেকটা হচ্ছে কি কম্পিউটার। এই দুইটাকে যখন হচ্ছে আমি ইউজ করে আমার ব্যবসাটা পরিচালনা করার যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেক্ষেত্রে হচ্ছে যখন আমি এদেরকে হচ্ছে ইউজ করছি, তখন সেটি হয়ে যাচ্ছে আমার ই বিজনেস। সো ই বিজনেস আর ই কমার্স এই দুইটার মধ্যে হচ্ছে কন্ট্রাডিক্ট হওয়ার বা প্যাচ লাগানোর কোনো কিছুই নাই। ই কমার্সের মধ্যে আসছে কি আলটিমেটলি তোমার ক্রয় বিক্রয় সংক্রান্ত কিংবা কেনা বেচার ব্যাপারটা, আর এক্ষেত্রেও হচ্ছে ই বিজনেসের ক্ষেত্রে ব্যবসায়িক কাজে জাস্ট ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহারটা। সো এই দুইটা হচ্ছে এখানের মেইন ফিচার। তারপর দেখো ই বিজনেসের ধরনটা কীরকম, বি টু বি, বিজনেস টু বিজনেস। ই কমার্সের ই বিজনেসে বি মডেল বলতে ব্যবসায়ীদের মধ্যে পরস্পর যে সম্পর্ক এবং ক্রয় বিক্রয় সেটিকে বোঝায়। তারপর হচ্ছে বি টু সি মানে হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা। তোমার যে ব্যবসায়ী, মনে করো তুমি একজন কাস্টমার, তুমি যার কাছ থেকে প্রোডাক্ট কিনছো সে তো একজন বিজনেসম্যান। একজন কাস্টমার একজন বিজনেসম্যানের মধ্যে হচ্ছে যে সম্পর্কটা, সেটিকে আমরা বলছি হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা বা বি টু সি। ব্যবসায়ী সরাসরি ভোক্তার নিকট পণ্য এবং তথ্যাদি এক্ষেত্রে বিক্রি করে থাকে। মাঝখানে কোনো ইনিশিয়াল পাইকারি ব্যবসায়ী কিংবা কোনো মধ্যস্বত্বকারী এক্ষেত্রে থাকছে না। তারপর বি টু সি, ব্যবসায়ী থেকে কর্মী। তুমি একটা ব্যবসা শুরু করেছো, তুমি কিছু কর্মী নিয়োগ দিয়েছো তোমার আন্ডারে যারা কাজ করবে। এখন তোমার সাথে অ্যাজ এ বিজনেস পারসন তুমি এবং সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ মাধ্যম, এই মাধ্যমে যে ব্যবসায়িক কার্য পরিচালনা হয়, সেটিকে আমরা বলে থাকি হচ্ছে বি টু ই বা বিজনেস টু এমপ্লয়ি। তারপর হচ্ছে ব্যবসায়ী থেকে সরকার, বিজনেস টু গভর্নমেন্ট বা বি টু জি। এখন দেখো তোমাকে ব্যবসার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট কর দিতে হয় বা ট্যাক্স দিতে হয়, তোমার যে মুনাফা বা রেভিনিউ জেনারেট হয় তার উপর বেসিস করে। এখন এই কাজটা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে সরকারের সরাসরি লেনদেন হয় এই ক্ষেত্রে, যেটি ই বিজনেসের মাধ্যমেই হয়ে থাকে। তারপর দেখো এরপরে বললো হচ্ছে ই মার্কেটিং নিয়ে এতক্ষণ অনেক ধরনের অনেকগুলো কথাবার্তা বললাম, যে আলটিমেটলি ই মার্কেটিংটা হচ্ছে কি যখন তুমি সোশ্যাল মিডিয়াটাকেই তোমার মার্কেটিংয়ের একটা ব্যাপক ক্ষেত্র বানিয়ে নিয়েছো এবং সেখানে তোমার মার্কেটিংয়ের যে অ্যাক্টিভিটিস সেগুলো চালিয়ে যাচ্ছ এবং হিউজ একটা কাস্টমার গ্যাদারিং তুমি এখানে অ্যানশিওর বা নিশ্চিত করতে পারছো। দেখো এর অর্থটা কি, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর লক্ষ্যে পরিচালিত ব্যবসায়িক কর্মকাণ্ডকে হচ্ছে ই মার্কেটিং বলে। তথ্য প্রযুক্তির ব্যবহারটা থাকছে এখানে, ব্যবসায়িক কর্মকাণ্ড থাকছে, পণ্য এবং সেবা উৎপাদনকারী যে প্রডিউসার তার কাছ থেকে হচ্ছে ভোক্তার কাছে, উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হলে তখন সেটিকে আমরা বলি হচ্ছে ই মার্কেটিং। অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্রয় বিক্রয়, গুদামজাতকরণ, মান নির্ণয়, শ্রেণীবদ্ধকরণ, বাজারজাতকরণ, প্রসার, তথ্য সংগ্রহ,
ইত্যাদি কর্মকাণ্ডের সমষ্টিকরণকে বলা হয় ই মার্কেটিং। ই মার্কেটিংয়ের ক্ষেত্রে তোমাকে আমি জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজির উদাহরণ দিয়েছি কি তুমি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন করতে পারছো। তার পাশাপাশি কি হচ্ছে, তুমি যে কোনো সময়ে যে কোনো তথ্য সেখান থেকে সরবরাহ বা সংগ্রহ করতে পারছো, কিংবা হচ্ছে গুদামজাতকরণ, বাজারজাতকরণের ক্ষেত্রে নতুন নতুন কী কী পলিসি ইনক্লুড করা যায় বা কোন কোন কৌশল অবলম্বন করলে ব্যাপারগুলো আগের চেয়ে সহজতর হয় সেগুলো ফাইন্ড আউট করা, এই ব্যাপারগুলো কিন্তু আমার ই মার্কেটিং করে থাকে। ই মার্কেটিং পদ্ধতির মাধ্যমে 24 ঘন্টা মার্কেটিং সুবিধা পাওয়া যায়। ই মার্কেটিং অনেক ধরনের হতে পারে, যেমন হচ্ছে ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM যেটিকে আমরা বলে থাকি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO, তারপর হচ্ছে প্রদর্শনী বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রেফারেন্স মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড ইনরাউন্ড মার্কেটিং। এগুলো সবগুলো হচ্ছে মার্কেটিংয়ের এক একটা কনসেপ্ট বা এক একটা ধারণা, যার মধ্যে আমরা সব থেকে বেশি দেখতে পাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে কি প্রদর্শনী বিজ্ঞাপন, এগুলোকে হচ্ছে আমরা সব থেকে বেশি দেখতে পাই। এরপর আসে কি ই মার্কেটিংয়ের প্রভাবটা কি, বিশ্বব্যাপী প্রবেশ। এখন ই মার্কেটিং হচ্ছে এমন একটা জগৎ যেখানের মধ্যে তুমি শুধুমাত্র তোমার দেশে সীমাবদ্ধ নেই, আলটিমেটলি তোমার পাশাপাশি যতগুলো দেশ আছে সবগুলা দেশের সব ধরনের মার্কেটিং রিলেটেড ইনফরমেশান, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশান, সার্ভিস রিলেটেড ইনফরমেশান তোমার জাস্ট হাতের মুঠোয়। কাজে এক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যাপ্তি ঘটেছে এবং প্রসার সৃষ্টি হয়েছে। তারপর সার্বক্ষণিক সেবা, এই যে 24 ঘন্টা সেবার কথা বললো, কোনো মোমেন্টে কিংবা কোনো সেকেন্ডে কিন্তু 1 সেকেন্ডের জন্য এই সেবা প্রদানটা থেমে নেই, এটা 24 ঘন্টা চলমান। তারপর হচ্ছে নতুন পণ্য উন্নয়ন, কিভাবে নতুন পণ্য উন্নয়নটা হচ্ছে অ্যাকর্ডিং টু চেঞ্জেস ইন কাস্টমার ডিমান্ড। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু চেঞ্জেস ইন টেকনোলজি, অর্থাৎ তোমার প্রযুক্তি এবং হচ্ছে তোমার কাস্টমার বা ক্রেতাদের চাহিদার যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের কথা মাথায় রেখে সেটিকে বিবেচনায় রেখে তুমি নতুন পণ্য উন্নয়ন করছো। তারপর হচ্ছে খরচ কমে যাচ্ছে, যেমন আগে মার্কেটিংয়ে অনেক বেশি খরচ হলো, এখন কম খরচে সেটি করতে পারছো। ক্রেতার উপস্থিতি বা আমার কাস্টমারের এনগেজমেন্ট এক্ষেত্রে অনেক বেড়ে গেছে, কারণ আমার রিচ বেড়েছে। তারপর ভোক্তার সন্তুষ্টি অর্জন, আমি যদি হচ্ছে আমার প্রোডাক্টের অথেন্টিসিটি বা কোয়ালিটি তাদের সামনে অনলাইন মার্কেটিং কিংবা ই মার্কেটিংয়ের মাধ্যমে তুলে ধরতে পারি, তারা সব কিছু দেখতে পাচ্ছে আলটিমেটলি আমার প্রোডাক্টটা কোন কন্ডিশন। তারা পাশাপাশি এই রিলেটেড বা রিলেটিভ সিমিলার অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু তারা অ্যাক্সেস করতে পারছে। সো সেক্ষেত্রে আমার প্রোডাক্টের সাথে যদি আমি সিমিলার অন্য প্রোডাক্টগুলোর মধ্যে কোয়ালিটির ডিফারেন্সিয়েশনটা দেখাতে পারি তাদেরকে, আলটিমেটলি সেটি ভোক্তা সন্তুষ্টি অর্জনে সব থেকে বড় ভূমিকা পালন করবে। তারপর স্বল্প মূল্যে পণ্য এবং সেবা সরবরাহ, আলটিমেটলি তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে কিন্তু হচ্ছে আমার প্রোডাকশন কস্ট কমে গেছে, প্রথমত। তারপর হচ্ছে গুণগত মান বেড়েছে। সো আলটিমেটলি এর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা ই মার্কেটিংয়ের গুরুত্বটা খুব সহজেই উপলব্ধি করতে পারি। তারপরে আসি, এখানে বললো কি ই মার্কেটিংয়ের সুবিধা। ই মার্কেটিংয়ের সুবিধার মধ্যে প্রথমত হচ্ছে কি পণ্যের ব্র্যান্ড ভ্যালু। এই যে তুমি খুব সহজে একটা পণ্য সেল করছো, সেই পণ্যটা কেন ভালো, তার কোয়ালিটি তুমি শো করছো, তার মাধ্যমে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হলো। বাড়িতে বসে তুমি ইজিলি, এই যে বললাম দারাজ অ্যাপের কথা, ইজিলি হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে। ক্রেতার পরবর্তী চাহিদা সম্পর্কে, চেঞ্জেস ইন কাস্টমার ডিমান্ড, চেঞ্জেস ইন টেকনোলজি, সব কিছু সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকছে। তারপর পণ্যের প্রচার ব্যয়, অ্যাডভার্টাইজিংয়ের জন্য আগে তোমাকে লিফলেট কিংবা হচ্ছে কোনো কিছু যদি ব্যবহার করতে হতো প্রচারের জন্য, সেক্ষেত্রে তুমি এখন কস্টটা অনেকাংশে কমাতে পারছো জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। তারপর হচ্ছে অধিক বিক্রয় কর্মীর দরকার হয় না, এই যে আমি মেশিনারিজের কথা বললাম, তারা কিন্তু এমপ্লয়ির চেয়ে অনেক ভালো প্রোডাক্টিভিটিও এনশিওর করছে, পাশাপাশি হচ্ছে এক্ষেত্রে ভুল হওয়ার চান্সও অনেক কম। সো এই ব্যাপারগুলো এখানে চলে আসে। তারপর হচ্ছে ই রিটেইলিং, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যখন আমি রিটেইলিংয়ের প্রসেসটাকে নিয়ে আসি, অর্থাৎ একজন ব্যবসায়ী যখন তার সরবরাহকারী কিংবা হচ্ছে পাইকারিদের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে এবং ভোক্তাদের কাছে বিক্রয় করে থাকে, তখন তাকে ই রিটেইলিং বলে। দেখো
ই রিটেলিংয়ের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক রিটেইলিং, যার মধ্যে কি আছে, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ডিজিটাল মার্কেটিং বা যা মার্কেটিং যোগাযোগ সরবরাহ পদ্ধতিতে ইমেল ব্যবহার করে করা হয়ে থাকে। ই রিটেলিংয়ে বেসিক্যালি হচ্ছে কাদেরকে ইনক্লুড করা হচ্ছে, প্রথমত একজন ব্যবসায়ী, তারপর হচ্ছে উৎপাদক এবং হচ্ছে যারা পাইকারি আছে তাদেরকে ইনক্লুড করা হচ্ছে। এবং এই রিটেলিংয়ের বা রিটেলিং রিলেটেড যে ব্যাপারগুলো আছে, যেগুলো আগে ম্যানুয়ালি হয়ে থাকতো, সেগুলোকে এখন হচ্ছে এই টেকনোলজির আন্ডারে নিয়ে আসার কারণে আগের থেকে অনেক ভালোভাবে ব্যাপারগুলো হচ্ছে ঘটছে। তারপর এটার কারণে কি হয়েছে, আলটিমেটলি উন্মুক্ত বাজার। আমার বাজারে হচ্ছে আর কোনো কনস্ট্রেন্ট বা বাধা নেই যে আমাকে ওই পাইকারি ব্যবসায়ীর কাছে পৌঁছাতে হলে আমাকে এতদিন লাগবে, এত সময় লাগবে, এরকম কোনো ব্যাপার এখানের মধ্যে নেই। তুমি যে কাউকে যে কোনো সময় কানেক্ট করতে পারো। তারপর হচ্ছে বিশ্বব্যাপী পণ্য বা সেবা সরবরাহ, তুমি যে কোনো জায়গায় যে কোনোভাবেই যে কোনো দেশে কিন্তু তুমি পণ্য সরবরাহ দিতে পারছো এই ই রিটেলিং সিস্টেমের মাধ্যমে। তারপর ক্রেতা এবং বিক্রেতার সুবিধা, তারা ইজিলি দেখতে পাচ্ছে যে হচ্ছে পণ্যটা কী ধরনের, কোয়ালিটি কতটুকু ভালো, কারণ তাদের হাতে এক্সেস আছে হচ্ছে সিমিলার অন্যান্য প্রোডাক্টের কিংবা অন্যান্য ব্যবসায়ীরা হচ্ছে যে সার্ভিস বা কোয়ালিটিগুলো তাদেরকে দিচ্ছে। সো তারা চাইলে ওখানের মধ্যে কম্পারিজন করতে পারে বা তুলনা করতে পারে, এবং এই তুলনার ভিত্তিতে তারা ডিসিশন নিতে পারে যে হচ্ছে কার কাছ থেকে পণ্য কিনবে বা কিনবে না। সরাসরি গ্রহ সংযোগ এবং নিয়ন্ত্রণ, তোমাকে যদি এক্ষেত্রে কানেক্টিভিটি বা কন্ট্রোলিং সিস্টেমটা ডিরেক্ট হয়ে যায়, সো সেক্ষেত্রে সেটি তোমার ব্যবসায়ের উপর নতুন একটা মাত্রা যোগ করে, যেটি নিশ্চিত করা যায় হচ্ছে ই রিটেলিংয়ের মাধ্যমে। তারপর স্বল্প বিনিয়োগ, মিনিমাম লেভেলের একটা ইনভেস্ট করে তুমি ম্যাক্সিমাম লেভেল একটা আউটপুট এনশিওর বা আউটকাম এনশিওর করতে পারো। তারপর হচ্ছে কি উত্তম বিক্রয়িকতা, বেটার সেলসম্যানশিপ। কীভাবে বেটার সেলসম্যানশিপ হয়, তুমি যত ভালো হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে পারবে, যত ভালো শো করতে পারবে যে তোমার কোয়ালিটিটা 8-10টা সিমিলার প্রোডাক্টের কোয়ালিটি থেকে কেন ভালো, যত ভালো করে হচ্ছে তুমি তোমার পণ্যের লেবেলিং, তারপর হচ্ছে ডিজাইনিং, এই সব কিছু করতে পারবা, তত ভালো তোমার বিক্রয়িকতা কিংবা হচ্ছে সেলসম্যানশিপটা ইনক্রিজ করবে। তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন পণ্যমূল্য নির্ধারণ, পণ্যমূল্য কিসের উপর ডিফাইন করছি আমি, কারেন্ট মার্কেট কন্ডিশন, কাস্টমার ডিমান্ড, তারপর হচ্ছে প্রোডাকশন কস্ট, এবং আলটিমেটলি অন্য যা যা ফ্যাক্টর এখানে কাজ করছে তার বেসিসে আমি ডিফারেন্ট প্রাইস এক্ষেত্রে হচ্ছে নির্ধারণ করতে পারি। নতুন এবং স্বতন্ত্র পণ্য প্রাপ্তি, এই যে বললাম মার্কেটে চেঞ্জেস আসে, কাস্টমার ডিমান্ডের মধ্যে চেঞ্জ হয়, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়, সব কিছু মিলিয়ে হচ্ছে তুমি চাইলে নতুন এবং স্বতন্ত্র, যেটা হচ্ছে ইউনিক, অন্য 10টা কম্পিটিটর যা সেল করছে তাদের থেকে হচ্ছে তোমার প্রোডাক্টটা ভালো, সেই ধরনের প্রোডাক্ট তুমি চাইলে এক্ষেত্রে সৃষ্টি করতে পারো। ঘরে বসে পণ্য এবং সেবা ক্রয়, অনেকবার উদাহরণ দিয়েছি দারাজের কথা, আশা করি এখানে বোঝানোর মতো হচ্ছে কিছু নেই, আমরা সবাই বুঝতে পেরেছি ব্যাপারগুলো ভালো মতো। এরপর ই ব্যাংকিংয়ের ব্যাপারটির সাথে আমরা সবাই খুবই সুপরিচিত, কারণ আমরা সবাই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ এগুলো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি। ই ব্যাংকিংয়ের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং, ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্য সম্পাদনা করাকে ই ব্যাংকিং বলে। আর 1980 সালটা মনে রাখবা, আর সংস্থাটা দি ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক সর্বপ্রথম ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করে। কে চালু করে? দ্য ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। কত সালে চালু করে? 1980 সালে। তারপর হচ্ছে ই ব্যাংকিং বলতে বোঝায় ইলেকট্রনিক, ইলেকট্রোমেকানিক্যাল, কম্পিউটার এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যখন গ্রাহকদের প্রদত্ত সেবার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এখানের মধ্যে তাইলে আমার থাকছে কি কি, কম্পিউটারাইজড অনেকগুলো সিস্টেম থাকছে যেগুলো ইলেকট্রনিক ওয়েতে কিংবা মেকানিক্যাল ওয়েতে চালু আছে এবং পরিচালনা করা হয়। আলটিমেটলি গ্রাহকরা আমার কাছে যে সার্ভিসটা চাচ্ছে ওই লেভেলটা কিংবা তাদের ওই স্যাটিসফ্যাক্টরি লেভেলটা হচ্ছে এই ই মার্কেটিং কিংবা এই ই ব্যাংকিংয়ের মাধ্যমে এনশিওর করা যাচ্ছে। সো এই ব্যাপারটি আমাকে এখানে মনে রাখতে হবে। তারপর এর পদ্ধতিগুলো কী কী, ই ব্যাংকিংয়ের কী কী পদ্ধতি আছে? মোবাইল ব্যাংকিং, কারণ মোবাইলের মধ্যে হচ্ছে ইজিলি এখন তুমি যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করতে পারছো, যে কোনো ব্যাংকের সাথে তুমি ট্রানজ্যাকশন করতে পারছো। তারপর হচ্ছে SMS ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মতো আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে SMS ব্যাংকিং, যেটি এখন ই ব্যাংকিং সুবিধার মাধ্যমে পাওয়া যায়। এটিএম বুথ যত্রতত্রই আছে, আমরা জাস্ট যে কোনো জায়গাতে গেলেই হচ্ছে টাকা তুলতে পারি এটিএম বুথের মাধ্যমে। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, টাকা উত্তোলন এবং টাকা জমা দেওয়ার জন্য হচ্ছে এই দুইটা কার্ড থাকে। একটাকে বলা হয় ডেবিট কার্ড, যার মাধ্যমে টাকা উত্তোলন করা যায়, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, সমপরিমাণ টাকা উত্তোলন কিংবা হচ্ছে ব্যাংকে জমা রাখা যায়। তারপর হচ্ছে অনলাইনে অ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং, যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অনলাইনে যদি হচ্ছে তোমার মানি ট্রানজ্যাকশন করা যায়, সেক্ষেত্রে সেটিকে আমরা বলে থাকি অনলাইন এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এবং ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে এখন বিকাশ, নগদ, এগুলো হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের সব থেকে ফেমাস উদাহরণ। তারপর আসি
দ্রুত সেবা প্রদান। আগে সেবা প্রদানের জন্য হচ্ছে তোমাকে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, যেটি এখন আর করতে হচ্ছে না। এখন আলটিমেটলি তুমি খুব সহজেই সেবা প্রদান করতে পারছো। তারপর হচ্ছে সার্বক্ষণিক সেবা প্রদান, 24 ঘন্টা এই ফ্যাসিলিটিস থাকছে, কম সময় সময় কম কম লাগছে। আগে তোমার একটা ট্রান্সপোর্টেশন কস্ট ছিল, সেই খরচটা কমেছে। তারপর হচ্ছে যে কোনো স্থানে, বাংলাদেশের যে কোনো স্থানে তুমি গ্রামে গঞ্জে গেলেও কিন্তু এখন বিকাশের অপারেটর আছে, তো সেখানেও তুমি ওই ব্যাংকিং ফ্যাসিলিটিসগুলো পাচ্ছ। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন, যখন তুমি দ্রুত এবং কম সময়ে সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং ফ্যাসিলিটিস পাচ্ছ, তার আলটিমেটলি খরচ বেঁচেছে। খরচ বাঁচার মানে হচ্ছে তোমার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। তারপর হচ্ছে নির্ভুল ব্যাংকিং ব্যবস্থা। ম্যানুয়ালি করতে গেলে হচ্ছে অনেক সময় অনেক ধরনের ভুল বা ঘাটতির ব্যাপার কিন্তু উঠে আসে, যেটি যখন তুমি অটোমেটেড ওয়েতে টেকনোলজিক্যালি করতে যাবে, তখন কিন্তু আর এই ভুলগুলো হওয়ার কোনো ধরনের কোনো চান্সেস থাকে না। তারপর আসে হচ্ছে কি ডেবিট কার্ড। ডেবিট কার্ডের ব্যাপারটি কি, 1970 সালে সর্বপ্রথম কানাডায়, কোন দেশে মনে রাখবা, সালটা মনে রাখবা, 1970 সালে কানাডায় ডেবিট কার্ডের প্রচলন ঘটে। ডেবিট কার্ড হচ্ছে ব্যাংক থেকে একটি এই উত্তোলন বা আমানতকারীকে প্রদত্ত চুম্বক ভিত্তিক। ডেবিট কার্ডে দেখবা হচ্ছে এক জায়গায় একটা ম্যাগনেট লাগানো আছে, এই ম্যাগনেট বা চুম্বকের মাধ্যমে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা যায়। চুম্বক ভিত্তিক সাংকেতিক নম্বর থাকে, এই নম্বর একটি বিশেষ প্লাস্টিকের কার্ড। এবং দেখো, কার্ড ব্যবহারকারী যদি ব্যাংকে নাও যায়, ইজিলি হচ্ছে সে ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে বা অনুমোদিত অন্য ব্যাংকের কোনো বুথ থেকে পিন ব্যবহার করার মাধ্যমে, এই এটিএম কার্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে একটা চিপ লাগানো থাকে, ম্যাগনেট লাগানো থাকে, যার মাধ্যমে হচ্ছে একটা গোপন নাম্বার থাকে। এখন সেটা যখন তুমি হচ্ছে এটিএম মেশিনের মধ্যে ঢুকাচ্ছ, তারপর তোমাকে একটা পিন দিতে হয়। এই পিনটা ইউজ করার মাধ্যমে 2বার 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টায় তুমি চাইলে 2বার তোমার এটিএম কার্ডটা ইউজ করতে পারছো। তার চাহিদা মাফিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে। বর্তমানে কিছু ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ জমাদানের ব্যাপক ব্যবস্থাও রয়েছে। তার মানে তবে ডেবিট কার্ডের মাধ্যমে শুধুমাত্র অর্থ উত্তোলন নয়, বা তুমি ব্যাংক থেকে শুধুমাত্র টাকা তুলবে তা না, তুমি চাইলে টাকা জমাও রাখতে পারো। এরপর ক্রেডিট কার্ড। ব্যাংক হচ্ছে তার গ্রাহকদের অর্থ উত্তোলন এবং ফান্ড স্থানান্তরের জন্য, মানে টাকা উঠাবে এবং হচ্ছে সে চাইলে হচ্ছে তার ফান্ড কিংবা হচ্ছে টাকা ব্যাংকে রাখবে, এই কাজের জন্য হচ্ছে ক্রেডিট কার্ড ঋণ সুবিধা সংবলিত, চুম্বকীয় শক্তি সম্পন্ন, সেম আগেরটার মতো সেম। এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক একটা পাওয়ার থাকবে, এবং এক্ষেত্রে হচ্ছে গোপন একটা নাম্বার থাকবে এবং একটা পিন নাম্বার থাকবে, সব কিছু মিলিয়ে এটাকে হচ্ছে ক্রেডিট কার্ড বলে। সর্বপ্রথম 1951 সালে ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংকে এই কার্ডের প্রচলন ঘটে। সালটা মনে রাখবা, কোন ব্যাংক, ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক, সাল হচ্ছে 1951 সালে। এরপর হচ্ছে সার্বক্ষণিক সেবা প্রদান। ডেফিনেটলি নতুন কিছু বলার নাই, সহজ অর্থ উত্তোলন। আগে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো, এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, সর্বক্ষণিক যে কোনো মুহূর্তে তুমি টাকা উঠাতে পারছো, সহজে অর্থ ট্রান্সফার। আগে হচ্ছে তোমাকে যে হ্যাসেলগুলো করতে হতো, একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টারে টাকা ট্রান্সফার করার জন্য দৌড়াতে হতো বা ছুটতে হতো, এখন তুমি জাস্ট মোবাইলে একটা বাটন প্রেস করার মাধ্যমে ইজিলি ওই ট্রান্সফারটা করে ফেলতে পারছো। নগদ অর্থ পরিবহনের ঝুঁকি। আগে মানুষকে হচ্ছে যদি হচ্ছে তুমি 3 লাখ টাকা বা 4 লাখ টাকা একসাথে নিয়ে ঘুরে, তখন দেখা যায় যে হচ্ছে ছিনতাই হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে সে যখন হচ্ছে ব্যাংকিংয়ের মাধ্যমে ওই ব্যবস্থাটাকে নিয়ে আসে বা ই ব্যাংকিংয়ের মাধ্যমে জিনিসটাকে নিয়ে আসে, আলটিমেটলি এই ঝুঁকি থেকে হচ্ছে সে মুক্তি পায়। তারপর হচ্ছে কি প্রিপেইড কার্ডের সুবিধা। এখন এই কার্ডগুলোতে হচ্ছে তোমাকে একটা কার্ডের জন্য একটা সার্ভিস দিতে হয় বা সার্ভিস পে দিতে হয়, যেটার মেয়াদ থাকতে হচ্ছে আলটিমেটলি 1 বছর কিংবা 2 বছর পর্যন্ত মেয়াদ থাকতে পারে। তখন হচ্ছে কি হয়, তুমি চাইলে হচ্ছে ওই কার্ডের সুবিধা প্রিপেড করে ফেললে, যে কোনো সময় মনে করো তুমি আগে টাকাটা দিয়ে দিলে, পরবর্তীতে যে কোনো মোমেন্টে যে কোনো পজিশনে বা যে কোনো জায়গায় তুমি ওই কার্ডটা ইউজ করতে পারো। এই প্রিপেড সুবিধাগুলো কিন্তু ই ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। তারপর হচ্ছে ডেবিট কার্ডের সুবিধা কি আছে, মূল্য পরিশোধের ব্যবহার। আমার কোথাও যদি আমি কোনো একটা প্রোডাক্ট কিনেছি বা রেস্টুরেন্টে আমি খেলাম, চাইলে আমি ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আমার প্রাইস পে করতে পারি। তারপর হচ্ছে নামমাত্র ফি। ডেবিট কার্ডটা করার জন্য হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট লাগে বা একটা টাকা লাগে, সেই টাকাটা যথেষ্ট নগণ্য, কিন্তু তার মাধ্যমে তুমি যে ফ্যাসিলিটিসটা তুমি আলটিমেটলি পেতে যাচ্ছ, সেই ফ্যাসিলিটিটা কিন্তু হচ্ছে ওই ফি এর তুলনায় তো কম্পারেটিভলি অনেক 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 গুণ ভালো। তারপর হচ্ছে নগদ অর্থের বিকল্প। তুমি চাইলে হচ্ছে তুমি যদি টাকা ক্যারি করো নগদ, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার ওই টাকাটা মনে করো হচ্ছে ছিনতাই হলো, চুরি হলো, না কোথাও হারিয়ে গেল, এরকম হচ্ছে একটা ব্যাপার থাকে, যেটা আলটিমেটলি ডেবিট কার্ড ইউজ করলে থাকে না। তারপর কি তাৎক্ষণিক তহবিল স্থানান্তর, যে কোনো জায়গায় তুমি মানি ট্রান্সফার করতে পারছো, এবং ইজি মেনটেনেন্স, সহজে তুমি এটিকে পরিচালনা করো। কারণ হচ্ছে জাস্ট এই ডেবিট কার্ডের মধ্যে ওই রকম একটা চুম্বক থাকে, ওই চুম্বকের মধ্যে হচ্ছে তোমার ওই অ্যাকচুয়ালি নাম্বারটা লেখা আছে, যেটা হচ্ছে তুমি প্রেস করার মাধ্যমে আলটিমেটলি মানি ট্রানজ্যাকশনটা হচ্ছে। এরপরে দেখি
বোনাস পয়েন্ট প্রাপ্তি, দেখো আমরা হচ্ছে যদি ডেবিট কার্ডের কথা চিন্তা করি, আমরা নর্মালি ইউজ করি কখন, যখন কোনো একটা ব্যাংক থেকে হচ্ছে আমরা টাকা তুলতে যাই, ম্যানুয়ালি যদি টাকা তোলার কথা আসে তখন হচ্ছে সেক্ষেত্রে তোমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু যখন তুমি ডেবিট কার্ড ইউজ করছো, যে কোনো জায়গায় শপিং করছো কিংবা রেস্টুরেন্টে খেতে যাও, জাস্ট একটা পাঞ্চ কিংবা হচ্ছে পাঞ্চ মেশিন থাকে যেখানে ডেবিট কার্ডটা পাঞ্চ করতে হয়, আলটিমেটলি তখন তোমার ওই ব্যাংকিংটা অটোমেটেড ওয়েতে হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে তোমার ওই হ্যাসেল কিংবা হচ্ছে তোমার ওই ব্যাপারটি কিন্তু অনেকটাই থাকছে না। তারপর আসলে হচ্ছে বিনামূল্যে বিমা সুবিধা। আমরা যদি আজকাল বিমা প্রতিষ্ঠানগুলোর দিকেও তাকাই, তারা কিন্তু হচ্ছে আলটিমেটলি ডেবিট কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিমা সুবিধা প্রোভাইড করে থাকে। সো এই সুবিধাটাও আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পাই। এরপর আসি হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা, সামগ্রিক বিক্রয় বৃদ্ধি। ক্রেডিট কার্ডটা হচ্ছে ঋণ সুবিধা প্রদান করে থাকে, তারপর হচ্ছে ফান্ড স্থানান্তরের সুবিধা প্রদান করে থাকে, অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে। এই সমস্ত কাজে আলটিমেটলি বিক্রয়টা বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী ব্যবহার, সারা বিশ্বের যে কোনো দেশে ক্রেডিট কার্ডটা ইউজ করা যায়। তারপর হচ্ছে জামানতবিহীন ঋণ, আমার এক্ষেত্রে কোনো কিছু জামানত রাখার প্রয়োজন হচ্ছে না, যেমনটা হচ্ছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখা যায়। সো সেক্ষেত্রে কিন্তু জামানতবিহীন ঋণের ব্যাপারটা চলে আসে। হিসাব সংরক্ষণ বা রেকর্ড কিপিং, আমি কত টাকা কোথায় কি ফান্ড ট্রান্সফার করলাম বা কী পরিমাণ ট্রানজ্যাকশন হলো, সেই রেকর্ড কিপিংয়ের প্রসেসটা কিন্তু ডেবিট কার্ড খুব ভালো মতোই করে। আর সহজ শর্ত, এক্ষেত্রে কোনো মানে ডিফিকাল্টিস ফেস করতে হয় এরকম কোনো কন্ডিশন সেক্ষেত্রে থাকে না। সো সব কিছু মোটামুটি ইজিলি ক্যালকুলেট করা যায়। এরপর আসে হচ্ছে মোবাইল ব্যাংকিং। 1997 সালে সর্বপ্রথম মেরিটা ব্যাংক অফ ফিনল্যান্ড মোবাইল ব্যাংকিং সেবা প্রবর্তন করে। মোবাইল ব্যাংকিং বা এম ব্যাংকিং, তারপর হচ্ছে এম কমার্স এর একটি অংশ। মোবাইল ব্যাংকিং হচ্ছে এম কমার্স বা মোবাইল কমার্সের একটা অংশ, যা ব্যাংকিং সেবার সাথে সংশ্লিষ্ট দেশের ডাচ বাংলা ব্যাংক বা ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সরাসরি মোবাইল ব্যাংকিং কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। 2011 সালে এই ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু করে। বর্তমানে ব্র্যাক ব্যাংক মোবাইলের মাধ্যমে বিকাশ কার্যক্রম পরিচালনা করছে। সো মোবাইল ব্যাংকিংটা বেসিক্যালি কী করেছে, তুমি মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ফ্যাসিলিটিটা পাচ্ছ। বাংলাদেশের মধ্যে এই কনসেপ্ট সর্বপ্রথম নিয়ে আসে ডাচ বাংলা ব্যাংক। এর পরবর্তীতে ব্র্যাক যে অর্গানাইজেশনটা আছে সেটি বিকাশের মাধ্যমে এই মোবাইল ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করে। তারপরে আসি, এর মাধ্যমে আলটিমেটলি কী হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেখবো অনেক বিকাশের অপারেটর আছে যারা জাস্ট ওই কাজটাই করে থাকে। সো তাদের জন্য হচ্ছে এই একটা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিংয়ের জন্য হচ্ছে আগে প্রত্যেকটা উপজেলায় কিংবা হচ্ছে সার্টেন এরিয়া বেসড শাখা থাকতো, এখন যে কোনো জায়গায় কিন্তু হচ্ছে ব্যাংকিং ফ্যাসিলিটিটা পাচ্ছ, আলটিমেটলি কোনো শাখার দরকার নেই, ব্যাপক এলাকা বিস্তৃত। যখন হচ্ছে শাখা নাই, আলটিমেটলি পুরো দেশটাই কভার করতে পারছো বা হিউজ একটা এরিয়া কভার করতে পারছো এই ব্যাংকিং ব্যবস্থার আন্ডারে। তারপর হচ্ছে স্বল্প সময় এবং ব্যয়ে সেবা, সময় কম লাগছে, খরচ কম লাগছে। আগে ব্যাংকে যেতে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট লাগতো, সময় বেশি লাগতো, এখন হচ্ছে সেই সময়টা কমেছে। এবং যে কোনো সময় সেবা প্রদান, 24 ঘন্টার যে কোনো সময়, রাতে 3টা 4টা বা যে এনি টাইম, ওয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছ। দ্রুত সেবা প্রদান, আগে তোমাকে হচ্ছে ম্যানুয়ালি যে পরিমাণ টাইমটা নিত, এখন হচ্ছে তার একেবারে 10 ভাগের 1 ভাগ টাইমও লাগছে না। সো এত ইজিলি তুমি এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছ। এরপর আমাদের জন্য একটা সৃজনশীল আছে। সৃজনশীলে কি বলেছে, মিস্টার সুদর্শন এক্স ব্যাংকের একজন অফিসার ব্যাংকটির লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করে। তখন তথ্য আদান প্রদানে ব্যাংকটি চিঠির পরিবর্তে মোবাইল মেসেজ, ইমেল ইত্যাদি ব্যবহার করে এবং ব্যাংকের গ্রাহকগণ কার্ড ব্যবহার করে ব্যাংকে না গিয়ে যে কোনো বুথ থেকে সবসময় টাকা তুলতে পারে। বর্তমানে এই ব্যাংকের গ্রাহকগণ এই প্রযুক্তিতে পণ্যের দাম, বিল পরিশোধ এবং কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান করছে। সো রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বুঝি, রাষ্ট্র দ্বারা গঠিত পরিচালিত ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসাগুলো মূলত হচ্ছে রাষ্ট্র দ্বারা গঠিত হয় কিংবা হচ্ছে রাষ্ট্র দ্বারা মালিকানাধীন হয় অথবা হচ্ছে রাষ্ট্র দ্বারা পরিচালিত কিংবা নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্রীয় ব্যবসার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে জনকল্যাণ সাধন করা। তারপর ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন, কারণ আলটিমেটলি নৈতিকতার মাধ্যমে কি হয়, আমরা আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে হচ্ছে ওই অথেন্টিসিটি বা ওই অথেন্টিক প্রোডাক্ট যেটা তারা আমাদের কাছে চায়, কোয়ালিটিফুল কিংবা হচ্ছে যেটার গুণগত মানটা তারা এক্সপেক্ট করে যে লেভেলটা, সে লেভেলটা আমি অ্যানশিওর করতে পারি কিনা, সেটা হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা থেকেই কিন্তু আসে। তার পাশাপাশি আমার
ব্যবসায়িক নৈতিকতা আমাকে সবসময় হচ্ছে সাহস যোগায় যে কেন আমি যেন পরিবেশের সুরক্ষায় কাজ করি, পরিবেশের কোনো কিছুর ক্ষতি হয় সেরকম যেন আমি কাজ না করি, বা সমাজের কল্যাণে কাজ করি, সোশ্যাল ওয়েলফেয়ার কিংবা হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিসের প্রতি হচ্ছে আমাকে মোটিভেটেড করে। সো এই সব কিছুই হচ্ছে আমার ব্যবসায়িক নৈতিকতা থেকে আসে। সো এই কারণেই ব্যবসায়িক নৈতিকতা মূলত প্রয়োজন। তারপর এক্স ব্যাংক কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি চালু করেছে? এক্স ব্যাংকের ব্যাংকিং পদ্ধতিটা হচ্ছে আমরা দেখলাম যে কি ব্যাংকটি তো হচ্ছে আগে লেজার বুকের মাধ্যমে হচ্ছে হিসাব রাখা হতো, এখন সেটা হচ্ছে কম্পিউটারে গ্রাহকদের হিসাব লেনদেন সংরক্ষণ করে। সো এটা হচ্ছে কাইন্ড অফ ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। সো কোন ধরনের ব্যাংকিং হবে এটা? এটা হবে ই ব্যাংকিং। সো এখানে তোমাকে হচ্ছে ই ব্যাংকিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সুন্দর করে উপস্থাপন করে উদ্দীপকের সাথে রিলেট করতে হবে। সো এই গেল হচ্ছে আমার নাম্বার। নাম্বার উদ্দীপকে বর্ণিত বিশেষ কার্ডটি গ্রাহকের লেনদেন প্রক্রিয়াকে সহজ করেছে। তুমি কি এই বিষয়ের সাথে একমত? বিশেষ কার্ডটি হচ্ছে কি ডেবিট কার্ড। এখন ডেবিট কার্ডের সুবিধাগুলো আমরা একটু আগেই দেখলাম যে হচ্ছে কি যে কোনো স্থানে স্বল্প মূল্যে, তারপর হচ্ছে স্বল্প সময়ে মানি ট্রান্সফার করা যায়। সো এই রিলেটেড সুবিধাগুলো কিংবা ডেবিট কার্ড থেকে আমরা এক্সট্রা কী কী ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, 24 ঘন্টা সুবিধা, এই সব কিছু মিলিয়ে তোমাকে আলটিমেটলি এই সুবিধাগুলো উপস্থাপন করতে হবে এবং উদ্দীপকের সাথে রিলেট করে সুন্দর একটা কনক্লুশন ড্র করতে হবে। এবার আমরা কিছু এমসিকিউজ দেখবো যেগুলো হচ্ছে বিগত বছরে বিভিন্ন বোর্ডে এবং অ্যাডমিশন টেস্টে এসেছিল। প্রথমত, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি কোনটা? তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতির মধ্যে প্রথমত আসে যেটা, সেটা হচ্ছে কি হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে হচ্ছে অনেকগুলো প্রসেসিং ইউনিট থাকে যেগুলো তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে। এরপরে আসে হচ্ছে কি ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায় বড় অবদান কোনটি, বা ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় অবদান কোনটি? সেটি হচ্ছে কি কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি, যেটি আগে কখনোই ছিল না। আলটিমেটলি যখন তথ্য প্রযুক্তি এসেছে তখন কাজের গতি বেড়েছে এবং শ্রমিক বা কর্মী যারা আছে তাদের মধ্যে দক্ষতা আগের তুলনায় প্রায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে কি তথ্য প্রযুক্তির প্রয়োজন কেন? তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা একটা কারণে, সেটা হচ্ছে কি দেখো বাজার বিভাজন তো না, তারপর হচ্ছে নতুন ক্রেতা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তথ্য প্রযুক্তির ইম্প্যাক্ট আছে, দ্যাটস ওকে। কিন্তু তুমি যদি সহজে যোগাযোগ এবং লেনদেন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমার তথ্য প্রযুক্তিটা সবচেয়ে বেশি কাজে লাগছে। তারপরে দেখো তথ্য কিসের উপরে নির্ভরশীল? তথ্য কিসের উপরে নির্ভরশীল? সেটা হচ্ছে উপাত্তের উপরে, মানে হচ্ছে ডাটা ফ্লো। উপাত্ত হচ্ছে আমার যদি বলতে চাও তথ্য হচ্ছে প্রক্রিয়াশীল কিংবা হচ্ছে তোমার প্রক্রিয়াজাত পদার্থ, সেক্ষেত্রে কোত্থেকে প্রক্রিয়াজাত হয়েছে সেটা হচ্ছে উৎপাদ। মানে উপাত্তকে যদি তুমি র ম্যাটেরিয়ালস হিসেবে চিন্তা করো তাহলে ওই র ম্যাটেরিয়ালসের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে তথ্য। সো তথ্য কিসের উপর নির্ভরশীল? সেটা হচ্ছে কি উপাত্ত। কোনটি তথ্যের বৈশিষ্ট্য? তথ্যের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে এখানে? প্রথমত হচ্ছে সহজবোধ্যতা আছে, সংক্ষিপ্ততা আছে, সময় উপযোগিতা এবং সবগুলো। সো আলটিমেটলি তথ্যের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা সব কিছুই দেখি। তথ্য সহজে বোঝা যায়, সহজে বোধগম্য, সংক্ষিপ্ত, এমন না যে হাইলি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক কোনো কিছু, সেরকম না, আর সময় উপযোগী। সব সময় এটা চিন্তা করে যে কীভাবে সময় সাশ্রয় করা যায়। সো আলটিমেটলি আমার আনসার হবে যে কি সবগুলো। এরপর আসে আইসিটির আচ্ছা, একবিংশ শতাব্দীর শুরুতেই মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তনটা এসেছিল একবিংশ শতাব্দীর শুরুতে, একবিংশ মানে হচ্ছে এই যে আমরা বর্তমানে যে যুগটাতে দাঁড়িয়ে আছি এই যুগের শুরুতে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তনটা আসার কারণটা কি? প্রথম কারণটাই হচ্ছে বাণিজ্য ব্যবসা, তারপরে হচ্ছে কি মোবাইল ফোন, তারপর হচ্ছে কি ইন্টারনেট। একটা জিনিস চিন্তা করে দেখো, এখানের মধ্যে তুমি যদি চিন্তা করো ইন্টারনেটের কথা, ইন্টারনেট কিসের ফসল? তথ্য যোগাযোগ প্রযুক্তির ফসল না? বাণিজ্য ব্যবসা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এখন ই মার্কেটিংয়ের কনসেপ্টটাকেই ভালো মতো অ্যাপ্লাই করি। তারপর হচ্ছে কি মোবাইল ফোন, মোবাইল ফোনও হচ্ছে আলটিমেটলি তথ্য প্রযুক্তির ফসল। সো আমার এখানে কম্পারেটিভলি যে আনসারটা লাগছে সেটা হচ্ছে কি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, যেটি হচ্ছে আলটিমেটলি আমার এখানে একবিংশ শতাব্দীর শুরুতে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটি যেখানে বা যে শাখাতে সব থেকে বেশি অবদান রেখেছিল সেই শাখাটা হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য। একবিংশ শতাব্দীর শুরুতে এই মার্কেটিংয়ের যে কনসেপ্ট বা বিজনেস অ্যান্ড হচ্ছে ট্রেড, এই দুইটা জিনিসের উপরে বিজনেস অ্যান্ড ট্রেড
সো তুমি যদি চিন্তা করো বিজনেস অ্যান্ড ট্রেড, আমরা বর্তমানে যে যুগে দাঁড়িয়ে আছি সেই যুগে হচ্ছে এই টেকনোলজিক্যাল ইনফ্লুয়েন্সটা কিন্তু আমরা সব থেকে বেশি দেখতে পাই বিজনেস অ্যান্ড ট্রেডের ক্ষেত্রে। সো আলটিমেটলি আমার এখানে কনফিউশন ক্রিয়েট করার মতো অনেকগুলো অপশন থাকলেও আমার অ্যাকিউরেট আনসারটা হবে ব্যবসা বাণিজ্য। অর্থাৎ একবিংশ শতাব্দীর শুরুতে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে ব্যবসা বাণিজ্যে, যেটি প্রভাবিত হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দ্বারা। সো আমার এখানে আনসারটা হবে কি, আমার আনসারটা আসবে হচ্ছে ব্যবসা বাণিজ্য, যা ইনফ্লুয়েন্সড হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দ্বারা। এরপরে দেখো আইসিটির ফুল ফর্ম কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা আমরা পড়ে এসেছি ইতোমধ্যেই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বারবার আসতে দেখা যায়। এরপর হচ্ছে তথ্য পাওয়ার পূর্বে কি সংগ্রহ করতে হবে। তথ্য পাওয়ার আগে আমি একটা জিনিস দেখলাম কি, উপাত্তকে আমরা কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস হিসেবে কম্পেয়ার করেছি। সো তথ্য পাওয়ার পূর্বে আমার কি সংগ্রহ করা লাগবে, সেটা হচ্ছে কি উপাত্ত। আমার হাতে পর্যাপ্ত পরিমাণ উপাত্ত থাকলে তারপরে হচ্ছে আমি তথ্য সংগ্রহ করব। এরপরে দেখো কোন ব্যবস্থা তথ্যের সঠিক যোগান দিতে পারে। এটার আনসারটা হচ্ছে কি, আমার কানেক্টিভিটি এনশিওর করতে হবে। এটি আলটিমেটলি আমাকে সঠিক তথ্যের যোগান দিবে। তারপর কি, সঠিক সিদ্ধান্তের জন্য কোনটি দরকার। আমার ডিসিশনটা যখন ইফেক্টিভ হবে তখন সেখানে সব থেকে বেশি রিফ্লেকশন যেটি থাকবে সেটি হচ্ছে ইনফরমেশন ফ্লো, মানে আমি কি পরিমাণ তথ্য পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমার সিদ্ধান্তটা আমি নিচ্ছি কিসের বেসিসে, সেটা হচ্ছে তথ্য কিংবা ইনফরমেশন। সো আমার আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে সঠিক তথ্যের। সো এই হলো আমাদের আজকের লাস্ট এমসিকিউ। আজকের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সেটি ডেফিনেটলি হচ্ছে আমাদের গ্রুপে জানাতে পারো কিংবা কমেন্ট করার মাধ্যমে কমেন্ট সেকশনে জানাতে পারো। সো সবার জন্য অল দ্য বেস্ট। আজকের ক্লাস এ পর্যন্তই, টাটা।